প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকে চলে আসছো অলরেডি। চলো শুরু করি আমরা আস্তে ধীরে। আচ্ছা, তোমাদেরকে দেখাবো ক্লোজ আপে, তখন দেখতে পারবা, অসুবিধা নেই। তো চলো শুরু করি। রোধের সমবায় বা রেজিস্ট্যান্সের যে বিভিন্ন রকম কম্বিনেশন, তো এইটার ব্যাপারটাই একটু আসি। সমবায় বলতে আমরা রোধগুলাকে একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট করতেছি এইটা বুঝাচ্ছে। যেমন যদি একটার পর একটা এইভাবে থাকে, এমন ভাবে যে একটার ভিতর দিয়ে যেই কারেন্ট যাচ্ছে, বাকিগুলোর ভিতর দিয়েও সেই এক্সাক্ট সেম কারেন্টটাই যাচ্ছে, একই ফ্লো যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলতেছি সিরিজ। তার মানে এখানে একটার পর একটা রেজিস্ট্যান্স বসানো, এখানে একটাই কারেন্ট চলাচলের রাস্তা, একটা ভিন্ন অন্য কোনো রাস্তা নাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে R1, R2, R3 এরা হচ্ছে সিরিজ। এখন এইটা না হয় বুঝলাম সিরিজ, তোমরা একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো তো। এই 26-এর ব্যাচে ক্লাস নিয়ে রিসেন্টলি খুব মজা পেতেছি, কারণ ওদের সাথে একটা সিস্টেম করছি যে আমি ওদেরকে কোনো একটা প্রশ্ন করি, প্রশ্ন করলে ওরা উত্তর দেয়, তার বিনিময়ে আমি পয়েন্টস দেই। তো ওরা পয়েন্টস গুলা ক্যালকুলেট করে, ক্লাসের শেষে পয়েন্টস ক্যালকুলেট করে, যে টপ লিস্টে থাকে এরকম 2-3 দিন পরে পরে, যারা এরকম টপ করে, আমি তো দেখতেই পাই যে কে কত মার্ক দিছে, তাদেরকে পুরস্কার দেই। তো এটা ক্লাসের মধ্যে ইনস্ট্যান্ট, এমন না যে একদম কুইজ টুইজ আগে থেকে বানায় রাখতে হবে, ইনস্ট্যান্ট যেটা আসে মাথায়, তোমাদের বোঝা হয়েছে কিনা বোঝার জন্য আমি যে কোশ্চেন গুলো করি এগুলাই। তো আজকে তোমাদের সাথে এটা করে দেখতে চাই, তোমরা কেমন ইন্টারেক্ট করো। যদি ইন্টারাকশন ভালো হয়, যদি সবাই ইন্টারেক্ট করো এখানে যারা যারা আছো, তাহলে এটা তোমাদের জন্য রেগুলার করে হইতে পারে, রেগুলার চালাই যাইতে পারি। তো এখন তোমরা তাহলে আমাকে একটু উত্তর দাও, এই যে এগুলো তো সিরিজ, হ্যাঁ, এই যে R1, R2, R3, এই তিনটা সিরিজ বা শ্রেণী সমবায় বলি আমরা বাংলায়। নিচে আমি আরেকটা ছবি আঁকলাম, এই যে এইটা, এই যে এইটা, এইটা কি কানেকশন হবে তাইলে? R1, R2, R3, এইটা কি কানেকশন হবে? এটা কি সিরিজ হবে নাকি প্যারালাল হবে, কোনটা হবে? এটা একটু জানো দ্রুত। যত দ্রুত তোমরা ইন্টারেক্ট করবা তত ভালো। আচ্ছা, দুইটা, তিনটা অ্যান্সার, চারটা অ্যান্সার পাইছি সিরিজ, একটা অ্যান্সার পাইছি আবার প্যারালাল। এখন প্যারালালের সংখ্যা বাড়তেছে, 3-4টা পেয়ে গেছি প্যারালাল, বাট বেশিরভাগ অ্যান্সার পাইতেছি সিরিজ। এখন তোমরা নিজেদেরকে যে নাম্বার দিবা, এটা তোমাদের নিজেদেরকে ট্যালি মার্ক দিয়ে রাখতে হবে, এবং এটা করতে হবে সম্পূর্ণ সৎভাবে। কারণ এখানে যদি ফাঁকি ঝুঁকি করো, তাহলে আর কারে ফাঁকি দিলা, আমারে না তোমারে, নিজেরই ফাঁকি দিলা। আর উৎকর্ষে যদি এতদিন পড়ার পরে নিজেরে ফাঁকি দাও, তাহলে আসলে বলার কিছু নাই। তো তাহলে এখন যারা যারা আহ ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তোমরাও ভালো আছো। নুসরাত জিজ্ঞেস করছিলা। তো যারা যারা অ্যান্সারটা পারছো যে এটা সিরিজ, তারা নিজেদেরকে একটা পয়েন্ট দাও, তারা নিজেদেরকে একটা পয়েন্ট দাও, তোমরা 1 পয়েন্ট পাইলা। আর যে পাও নাই সে 1 পয়েন্ট পাইলা না, বাট এটা কোন একটা জায়গায় মার্ক রাখো, আজকে শেষে দেখবো ক্লাস শেষে কার পয়েন্টস কত আসে। তাহলে এটাও সিরিজ, এটাও সিরিজ, কারণ কি? কারণ এখানে কারেন্ট চলাচলের একটাই রাস্তা। তো এখন এই যে এদিক দিয়ে কারেন্ট গিয়ে এদিক দিয়ে বের হয়ে আসবে, একটাই তো রাস্তা, সিঙ্গেল একটা রাস্তা, তো এটা সিরিজ। এখন আমি যদি আবার আরেকটা ছবি আঁকি, দেখো তো, এখানে চারটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এরকম। তো এখানে এটার নাম দিলাম R1, R2, R3, R4, R5, R6। তো আমি যদি তোমাকে বলি এ আর বি এর মাঝে যদি চিন্তা করো, এ আর বি দুইটা টার্মিনাল বা দুইটা এন্ড পয়েন্ট বা দুইটা প্রান্ত বিন্দু। তো এ আর বি এর মধ্যে কারা কারা সিরিজ, বা এ থেকে বি পর্যন্ত কারা কারা সিরিজ, তাহলে তুমি কি বলবা? উত্তরটা আমাকে লিখে দাও, কমেন্টে লিখে দাও, টিচার্স ইনবক্সে লিখে দাও, যে এ থেকে বি পর্যন্ত কারা কারা সিরিজ। এখানে কি R1 থেকে শুরু করে R6 পর্যন্ত সবাই সিরিজ, নাকি এখানে একটা দুইটাকে আমি বাদও দিতে পারি, নাকি এই কম্বিনেশনটা সিরিজই না, এটা কি সিরিজই না, এরকমও কি হইতে পারে কিনা? তো এইটার কি অ্যান্সার, এটা আমাকে বলো। আচ্ছা, তাহলে এখানে জোবাইর এটাতে আবার বলছো যে এখানে অল সিরিজ, এখানে জুবাইরের অ্যান্সার পাইছি। রুসিব বলছো যে R1, 3, 5, 6 এগুলা সিরিজ, বাকিগুলা ডিসকানেক্টেড। আর মিশু বলছো যে R5 আর 6 সিরিজ, আর বাকিগুলা না। আর মুনতাহা বলছো যে সিরিজ না। ঠিক আছে, ওকে। আর সৌরভ বলছো 1, 3, 5, 6। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা তো অ্যান্সার দিছো। সবাই সবসময় হয়তো কমেন্টে অ্যান্সার লিখো না, লিখলে আমি রেকমেন্ড করবো যে হ্যাঁ অ্যান্সারটা কমেন্টে লিখবা, তাহলে তোমার একটা দায়বদ্ধতা কাজ করবে এবং এটা মনে থাকবে। আর যদি কেউ কমেন্টে লিখে সারতে না পারো, তার আগেই আমি হয়তো অ্যান্সার দিয়ে দিছি, তাহলে তুমি যেটা ভাবছিলে ওটার সাথে যদি হুবহু মিলে যায়, তাহলেও তুমি নিজেকে নাম্বার দিতে পারবা, অ্যালাউ করলাম।
বাট যদি না মিলে বা খটকা থাকে তাহলে দিও না। অ্যান্সারটা হচ্ছে এখানে এ আর বি এর মধ্যে যখন বলছি তখন R1 R3 R5 R6 এরা সিরিজ, R2 এবং R4 এই সিরিজের মধ্যে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ এই R2 এর ওই মাথা ডিসকানেক্টেড, ওইটা তো এখানে এসে কোথাও মিলে নাই। তার মানে এমন হবে না যে এখানে একটা রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে, এই রাস্তায়ও কারেন্ট যাইতেছে, তো কারেন্টটা গিয়ে বের হবে কোথায়? ওর তো বের হওয়ার কোনো একটা জায়গা দিতে হবে বা লুপে ব্যাক করতে হবে। তো এটা এখানে সেহেতু মানে এখানে যেহেতু এই জিনিসটা নাই, তার মানে এটা এই আমাদের এইখান থেকে ডিসকানেক্টেড। তো এটা কোনো সিরিজ না, বা এটার ভিতর দিয়ে কোনো কারেন্টও যাবে না। একই কথা হচ্ছে R4 এর জন্য প্রযোজ্য। তাইলে বিটুইন এ এন্ড বি, বিটুইন এ এন্ড বি R1, R3, R5, R6 এরা হচ্ছে সিরিজ, কিন্তু R2 আর R4 হচ্ছে ডিসকানেক্টেড। বাট আমি যদি এখানে অন্য একটা বিন্দু দিতাম সি, তাইলে তুমি কি বলতা? আমি পুরা লেখাটাকে একটু উপরে উঠায় দিই, সবাই খুব ভালো করে খেয়াল করো। এই যে পুরো লেখাটাকে একটু উপরে উঠাই দিলাম, আমি এখানে আরেকটা পয়েন্ট দিছি সি। তাহলে আমি আগের মতোই যদি বলি বিটুইন বিটুইন এ এন্ড সি, তাইলে কাকে কাকে সিরিজ বলবা? এইবার তো সবার পারার কথা। বিটুইন এ এন্ড সি, এখন বলো কে কে সিরিজ? বিটুইন এ এন্ড সি, এবার বলতে হবে কে কে সিরিজ। বিটুইন এ এন্ড সি, এইবার প্রত্যেকের নাম্বার পাওয়া উচিত, আগে যারা ভুল করছো তাদেরও পাওয়া উচিত। এটাই আমি দেখতে চাই যে কি বলো এখন। বিটুইন এ এন্ড সি কে কে সিরিজ? শুধু 1 2 3 4 লিখলেই হবে, আর লেখা লাগবে না। আচ্ছা, তাহসান নাবিল বলছো ভাইয়া নেটের জন্য দুইটা অ্যান্সার করতে পারি নাই। মানে তুমি কি জানতা উত্তরটা করতে পারো নাই, কমেন্টে লিখতে পারো নাই? যদি তাও হয় যে হ্যাঁ উত্তর আমি সঠিক জানতাম, তাইলেও নাম্বার পাবা। আর যদি ওটা মিসই করে থাকো পুরোপুরি, তাহলে বাদ, পরেরগুলো থেকে নাম্বার কাউন্ট করো। আচ্ছা, এখন অনেকে বলছো 1 3 4, 1 3 4, কিন্তু কে জানি আবার বলছো 1 2 4, টু তো উপরে, টু হবে না কিন্তু। আর কেউ কেউ বলছে যে কেউ না, না কেউ নাও হবে না। অ্যান্সারটা হচ্ছে 1 3 4, এটাই ম্যাক্সিমামের অ্যান্সার আসছে। যাদের অ্যান্সার আসছে 1 3 4 তাদেরটা ঠিক আছে, কারণ এ থেকে সি তে যাইতে গেলে এই কমপ্লিট পথের মধ্যে পড়ে হচ্ছে R1 R3 R4, এইটা এই পথের মধ্যে পড়ে না, কারণ এটার এই বি বিন্দু এখন ডিসকানেক্টেড। আমি তো বলছি এ আর সি এর মধ্যে, এই যে R2 এটাও ডিসকানেক্টেড। তাহলে বিটুইন এ এন্ড সি R1, R3, R4 সিরিজ, এই দুইটা হচ্ছে, এই তিনটা হচ্ছে সিরিজ। তাহলে সিরিজ কানেকশন চিনতে পারা খুবই জরুরি, এবং এটা যে কোন দুইটা টার্মিনালের মধ্যে এইটার উপরেও ডিপেন্ড করে, এইটাও বোঝাটা জরুরি। কেউ যদি তোমাকে খালি জিজ্ঞেস করতো যে এবিসি বলে না দিয়ে যে বলো তো এখানে কোনটা কোনটা সিরিজ, তখন তুমি অনেক ভাবে বলতে পারতা। বলতে পারতা যে একভাবে R1 R3 R5 R6 সিরিজ, আরেকভাবে R1 R3 R4 এটা সিরিজ। আবার বলতে পারতা R1 R2 সিরিজ, এটা ডিসকানেক্টেড, কারণ তখন হচ্ছে এই দুই পয়েন্টের মধ্যে হইতো। আবার বলতে পারতা ওই যে ওইখানে যদি একটা পয়েন্ট আমি দিতাম ডি, তাহলে তোমাকে যদি বলি ডি আর সি এর মধ্যে কে কে সিরিজ, তাহলে R2 R3 R4 হইতো, এদিকে ডিসকানেক্টেড এদিকে ডিসকানেক্টেড, তাহলে অনেকগুলো পসিবল অ্যান্সার না? তাহলে এইখানে টার্মিনাল কোন দুইটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট এটাই আমরা অনেক সময় ইগনোর করে যাই, ওভারলুক করে যাই, বলা থাকে না কোথাও। বাট টার্মিনাল ইম্পর্টেন্ট, যে কোন দুই টার্মিনালের মধ্যে তুমি সিরিজ প্যারালাল চাচ্ছ। ওকে নেক্সট, তাহলে সিরিজ আমরা বুঝলাম। তাহলে এখন সিরিজ যেহেতু আমরা পড়তেছি, সিরিজে তুল্য রোধ কত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? তো যারা যারা সিরিজে থাকবে তাদেরকে ছাড়া বাকি সবাইকে তুমি সার্কিট থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে চিন্তা করো। ধরো এই যে এখানে R1 R2 R3 এরা সিরিজে আছে, তো এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর এস, এস দিয়ে সিরিজ বুঝাচ্ছি, সেটা হচ্ছে সবগুলোর যোগফল। R1 R2 R3 তিনটা যোগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আর এস বা ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কেন? ধরো এই লাইনটার ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানে বিভব পতন হয় কত? তাহলে R1 এর এই পাশ থেকে এই পাশে বিভব পতন হয় I × R1। বিভব পতন বা পটেনশিয়াল ড্রপ মানে কি? দেখো এটার ভিতর দিয়ে কারেন্ট যাইতে গেলে আমাকে কি করতে হয়? এনার্জি খরচ করতে হয়। তাহলে এটা এনার্জি খরচ করে এটার ভিতর দিয়ে আমি কারেন্ট পাস করতেছি। তাহলে এখানে যা ভোল্টেজ বা এখানে যা পটেনশিয়াল থাকবে, এখানে পটেনশিয়াল তার চেয়ে কম হবে। তাহলে সেই পটেনশিয়াল কতটুকু পতন হবে?
কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এতটুকু পরিমাণ বিভব পতন। তাহলে বিভব পতন কোন দিক বরাবর হয়? কারেন্ট যেদিকে সেদিক বরাবর, এটা হচ্ছে পটেনশিয়াল ড্রপ। তাহলে পটেনশিয়াল ড্রপস অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, ট্র্যাডিশনাল কারেন্ট ফ্লো। আর ইলেকট্রন ফ্লো বললে উল্টা। তাহলে এদিকে যদি বিভব পতন হয়, তাহলে কি আমরা উল্টা দিক থেকে বলতে পারবো যে এদিক থেকে যদি আমি এদিকে যাই তাহলে বিভব উন্নতি হবে? কতটুকু বিভব উন্নতি? এই যে এতটুকু, I × R1 এতটুকু বিভব উন্নতি। তার মানে কথার কথা, এখানে যদি 5 ভোল্ট থাকে তাহলে সেই 5 ভোল্ট থেকে IR1 বিয়োগ করলে পাওয়া যাবে এই পয়েন্টের ভোল্টেজ। আর এইখানে যদি মনে করো 1 ভোল্ট থাকে তাহলে তার সাথে IR1 যোগ করলে পাওয়া যাবে এই পয়েন্টের ভোল্টেজ। এই ডিস্টিংশনটা বোঝাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা অনেকে বুঝে না দেখে ক্রিটিক্যাল প্রশ্ন করলে উল্টাপাল্টা উত্তর দেয়, বাট আশা করি তোমরা দিবা না। তাইলে এতটুকু বিভব পতন। কোন ডিরেকশনে বিভব পতন হয়েছে এটাও আমি এখানকার তীর চিহ্ন দিয়ে দেই। এই যে এই দিক থেকে এই দিকে যাইতে গিয়ে আমার IR1 বিভব পতন হয়েছে। তাহলে আমি তো এখানে এটাও বলতে পারি, দেখো তো, এখানে আমি বলতে পারি যে হচ্ছে IR3 বিভব পতন, পতন বলতে পারি না? এই যে এরকম। আর কেউ যদি এই ডিরেকশনে চিন্তা করে, এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে চিন্তা করলে, এগুলো কিন্তু তীর চিহ্ন, এগুলো কিন্তু সার্কিটের পার্ট না, তাই আমি কিন্তু আলাদা একটা ইয়া দিয়ে দেখাইছি, আলাদা একটা তীর চিহ্ন দিয়ে দেখাইছি। তাও আমি এগুলো একটু এমন ভাবে মুছে দিই যাতে সার্কিটের গায়ে টাচ না করে, যাতে তুমি কনফিউজড না হও। তো এইখানে তাহলে হচ্ছে যেহেতু উল্টা দিকে দেখাইছি, তাহলে আমি বলতে পারবো IR2 বিভব উন্নতি বা পটেনশিয়াল রাইজ, বিভব উন্নতি বা পটেনশিয়াল রাইজ এরকম। তাহলে পটেনশিয়াল ড্রপ আর পটেনশিয়াল রাইজ তো বুঝলাম। তাহলে এখানে টোটাল পটেনশিয়াল রাইজ কত বা টোটাল পটেনশিয়াল ড্রপ কত? টোটাল হচ্ছে I × R1 প্লাস I × R2 প্লাস I × R3। এই টোটাল পটেনশিয়াল ড্রপ যা হইছে একই পরিমাণ ড্রপ হবে এইটাতে। যদি এটার ভিতর দিয়ে আমরা সেম I কারেন্ট প্রবাহিত করি তাহলে একই পরিমাণ পটেনশিয়াল ড্রপ হবে এইটার দুই প্রান্তে। অর্থাৎ IRS যেটা, সেটা হবে হচ্ছে IR1 IR2 IR3 এই তিনটার যোগফলের সমান। তো এইখান থেকেই আমরা RS ইকুয়ালস পাই R1 প্লাস R2 প্লাস R3। আর এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার, এই যে সিরিজ, এই সিরিজের সবার ভিতর দিয়ে কি কারেন্ট এক্স্যাক্টলি একই? এখন তুমি বলতে পারো একই কেন? রেজিস্ট্যান্স না কারেন্টকে বাধা দেয়। তাহলে এদিক দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে R1 এর পরে বাধার কারণে এখানে কারেন্ট আর একটু কমে যাওয়ার কথা, এখানে আবার বাধা, তাহলে আরেকটু কমার কথা, এখানে বাধা আবার আরেকটু কমে যাওয়ার কথা, এরকম হওয়ার কথা না? না, কারণ জিনিসটা তো এমন না যে কারেন্ট প্রথমে এতটুকু যায় তারপরে এতটুকু যায় তারপরে এতটুকু যায়। আগের দিনই বলছিলাম যে পুরা ক্লোজড সার্কিট জুড়ে, ধরো এই দুই মাথা একটা ব্যাটারির সাথে লাগানো, তাহলে পুরা সার্কিট জুড়ে একই সাথে কিন্তু কারেন্ট প্রবাহিত হয়। তাইলে একটা ক্লোজড লুপে বা একটা সিরিজ সার্কিটে, কারণ সিরিজ সার্কিটের দুই মাথা তো কোথাও না কোথাও কানেক্টেড, তাই না? তো একটা সিরিজ সার্কিটে ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভিন্ন ভিন্ন কারেন্ট প্রবাহিত হওয়া সম্ভব না, একই কারেন্ট প্রবাহিত হবে। তো এটা কিন্তু মাথায় রাখো। তাইলে এখানে এটার ভিতর দিয়ে যা কারেন্ট এটাতেও তাই এটাতেও তাই। তাহলে ডিফারেন্সটা কোথায়? রেজিস্ট্যান্স গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে এদের প্রত্যেকের বিভব পতন বা উন্নতির পরিমাণ আলাদা আলাদা হবে। আর রেজিস্ট্যান্স গুলো যদি সেম সেম হয় তাহলে একই হবে। এই তো কাহিনী, আর কিছু না। তাহলে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানলাম। এখন আমরা হচ্ছে এই সেম কাজটা প্যারালাল সার্কিটের জন্য করব। সেম কাজটা আমরা প্যারালাল সার্কিটের জন্য করব। তো আমি উপরে শিরোনাম দিচ্ছি প্যারালাল। এই যে, তো প্যারালালে জিনিসটা কেমন? প্যারালালে দুই পাশে দুইটা টার্মিনাল থাকে যার মাঝখানে সবগুলা রেজিস্ট্যান্স কানেক্টেড। এই যে এটা তো রেজিস্ট্যান্সের চিহ্ন, তাই না? এই চিহ্নগুলো তো তোমরা জানো। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের চিহ্ন। আর সোজা দাগ দেওয়া মানে কি? সোজা দাগ দেওয়া মানে এখানে তার আছে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, বাধা নাই। আর এরকম জিগজ্যাগ দেওয়া মানে এখানে রেজিস্ট্যান্স গুলো আছে। তাহলে এখন R1 R2 R3 এই তিনটা, এই তিনটাকে আমরা বললাম এরা কি? এরা প্যারালাল। কেন প্যারালাল? সবার এক মাথা একটা কমন পয়েন্টে, সবার আরেক মাথা আরেকটা কমন পয়েন্টে। তাহলে এ আর বি এই দুই পয়েন্টের মধ্যে ওরা আছে। তাহলে এইটার প্যারালাল ইকুইভ্যালেন্ট যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে আর পি। তো এখন মনে করো এটার দুই প্রান্তে যেই ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে ভি। তাহলে এটা যদি এটার ইকুইভ্যালেন্ট হইতে হয়, হ্যাঁ ইকুইভ্যালেন্ট বা তুল্য হইতে হয়, তাহলে এটারও দুই প্রান্তে ভোল্টেজ থাকবে এক্স্যাক্টলি ভি।
কিন্তু আমরা যদি চিন্তা করি এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আই, সেটা 3 ভাগে ভাগ হয়েছে, I1, I2 এবং হচ্ছে I3। তাহলে এই 3 ভাগের প্রত্যেকটার কারেন্ট আলাদা আলাদা করে আমি লিখতে পারবো যে কত। কেন? কারণ এই যে R1, এই R1 এর দুই প্রান্তে কিন্তু ভি ভোল্টেজ, R2 সেইটারও দুই প্রান্তে ভি ভোল্টেজ, R3 এটারও দুই প্রান্তে ভি ভোল্টেজ। কেন একই? কারণ যে কোনো রেজিস্ট্যান্সেরই দুই প্রান্ত দেখো, এক প্রান্ত এ তে এক প্রান্ত বি তে, এটারও এক প্রান্ত এ তে এক প্রান্ত বি তে। তাহলে এই পয়েন্টের বিভব যদি ভিএ হয়, ওই পয়েন্টের বিভব যদি ভিবি হয়, তাহলে R1 এর জন্যও যা বিভব পার্থক্য, R2 এর জন্যও তা, R3 এর জন্যও তা। তার মানে একটা কথা স্পষ্ট করে খেয়াল করো, প্যারালাল সার্কিটে যারা যারা আছে তাদের সবার দুই প্রান্তের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স সেম। সিরিজে কি ছিল? সবার ভিতর দিয়ে একই কারেন্ট যায় আই, এই একই আই এটার ভিতর দিয়ে, এটার ভিতর দিয়ে, এটার ভিতর দিয়ে। প্যারালালে হচ্ছে একই ভি, এটারও দুই প্রান্তে, এটারও দুই প্রান্তে, এটারও দুই প্রান্তে। তাহলে আমরা কি জানি, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে কারেন্ট পাওয়া যায়। তার মানে I1 যেটা সেটা হচ্ছে V/R1, I2 যেটা সেটা হচ্ছে V/R2, আর I3 যেটা সেটা V/R3। তাহলে একইভাবে তুল্য যেটা আমরা বানাইছি আরপি, সেটার ভিতর দিয়েও কি এই যে মূল কারেন্ট আই, এটাই তো 3 ভাগ হয়েছিল, সেটা আবার মিলে গিয়ে কত হয়ে যাবে, আবার আই হয়ে যাবে। তাহলে এই মূল কারেন্ট আই সেটাই এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়। তাহলে এইখানে ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে এই কারেন্ট পাওয়া যাবে। তাহলে I ইকুয়ালস ভি ডিভাইডেড বাই আরপি। আরপি হচ্ছে এই তিনটার জায়গায় একটা বসাবো এমন ভাবে যাতে স্টিল মূল কারেন্ট আই থাকে এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি থাকে। তাইলে এই আরপি হচ্ছে ওদের প্যারালাল ইকুইভ্যালেন্ট। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আই নিজেই তো 3 ভাগ হয়ে I1, I2, I3 হয়েছিল। তার মানে I1, I2 আর I3 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা আই পেয়ে যাই। তাহলে V/R1, V/R2, V/R3 মিলে কি হয়, V/RP। তাহলে 1/RP সেটা হচ্ছে 1/R1, 1/R2, 1/R3। তাহলে শুধু RP লিখলে সেটা হয়ে যায় 1/R1, 1/R2, 1/R3 হোল ইনভার্স, এইরকম হয়ে যায়। এখন তুমি আমাকে এই ছবিটা দেখা বলো, এই ছবিটা দেখা বলো যে এই যে এখানে I1, I2, I3 এই তিনটা কারেন্ট সমান হবে কখন? এই তিনটা কারেন্ট সমান হবে কখন এটা তুমি আমাকে একটু বলো। যে এখান থেকে একটা কারেন্ট আসছে, এটা রেজিস্ট্যান্স R1, এটা R2, এটা R3, এই I1, I2, I3 এই তিনটা কারেন্ট কখন সমান হইতে পারে? হোয়াটস ইওর বেস্ট গেস, এটা বলো। আয়শা, সেল আর ব্যাটারি নিয়ে বলবো। সেল হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, আর ব্যাটারি হচ্ছে মাল্টিপল ইউনিট পর পর জোড়া লাগাইলে এটাকে বলে ব্যাটারি। ব্রেক দিব এই 5 মিনিট পরে, মাগরিবের নামাজের ব্রেক দিব। আর আয়শা জিজ্ঞেস করছিল যে উইদাউট সেল সার্কিট কিভাবে পসিবল। আমরা সার্কিটের একটা পার্ট নিয়ে কথা বলতেছি যার দুইটা টার্মিনাল সার্কিটের অন্য কোথাও কানেক্টেড আছে, শুধু এই দুই টার্মিনালের মধ্যে আমরা সিরিজ বা প্যারালাল নিয়ে কথা বলতেছি। আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিছো যে যখন সবগুলা রোধ সমান হবে। যাদের যাদের এই অ্যান্সারটা আসছে তারা নিজেদেরকে 1 নাম্বার দিবা। যাদের যাদের এই অ্যান্সারটা আসছে তারা নিজেদেরকে 1 নাম্বার দিবা। আর যারা অবহেলা করে অনাদরে অ্যান্সার দেও নাই তারা তো নাম্বার পাইলা না। ওকে, তাহলে এখানে হচ্ছে এই রেজিস্ট্যান্স গুলো সমান হইলে সবার কারেন্ট সমান হবে। তাইলে এখন আমাকে বলো, যেই রেজিস্ট্যান্সটা সবচেয়ে বড় তার ভিতর দিয়ে কারেন্ট নিশ্চয়ই যাবে সবচেয়ে কম, আর যেই রেজিস্ট্যান্সটা সবচেয়ে ছোট তার ভিতর দিয়ে কারেন্ট যাবে সবচেয়ে বেশি। এটাই তো স্বাভাবিক। এখন একটা জিনিস একটু দেখো, সিরিজে আমরা যত রেজিস্ট্যান্স একটার পর একটা অ্যাড করব টোটাল রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, কারণ যোগ হয়েছে। তাহলে সিরিজের এই যে এই যোগফলটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি। তার মানে এখানে 1, 2 এটা মনে করো 100, তাহলে সিরিজ রেজিস্ট্যান্স কি 100-র সাথে 1 আর 2 যোগ করবো তাহলে 100 থেকেও বেশি। কিন্তু প্যারালালে ঘটনা ডিফারেন্ট কেন? কারণ আমরা যদি এখন এখানে কথার কথা আরেকটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করি, সেটা কি আসলে এই বাকি তিনটাকে কোনো ডিস্টার্ব করবে কিনা? অ্যান্সারটা হচ্ছে না। কেন করবে না? কারণ এই R1 এর দুই প্রান্তের ভোল্টেজ কত? R1 এর দুই প্রান্তের ভোল্টেজ আমি বলছি যে ভি ছিল, ভি রাখলাম আমি। তাইলে এদের দুই প্রান্তের ভোল্টেজ কি রয়ে গেছে? সেমই রয়ে গেছে। বরং এখানে নতুন আরেকটা রাস্তা চালু হয়েছে, এটা যদি R4 হয় তাহলে আরেকটা কারেন্ট আমরা পাবো, সেটা হচ্ছে V/R4। তাহলে কারেন্টের পরিমাণ আরো বাড়বে।
তাহলে কারেন্টের পরিমাণ একই ভোল্টেজে কারেন্টের পরিমাণ বাড়া মানে কি রেজিস্ট্যান্স কমে যাওয়া। সো এই জন্য আমরা প্যারালালি যত রেজিস্ট্যান্স অ্যাড করতে থাকবো নতুন নতুন কারেন্ট চলার রাস্তা আমরা পাচ্ছি। হ্যাঁ, সেই রাস্তায় কতটুকু কারেন্ট চলবে, বেশি নাকি কম, সেটা ডিপেন্ড করবে ওই রাস্তাটার রেজিস্ট্যান্স কত তার উপরে। তো এই জন্য প্যারালালি বেশি বেশি রেজিস্ট্যান্স অ্যাড করলে ওভারঅল রেজিস্ট্যান্স কমতে থাকে। এই জন্য প্যারালাল রেজিস্ট্যান্স আমরা কিভাবে পাই? রেজিস্ট্যান্স গুলোকে ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দিয়ে আমরা প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাই। ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দিয়ে। তার মানে এইখানে এই R1 R2 R3 এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট থাকবে Rp আসলে তার চেয়েও ছোট হবে। মনে করো এটা হচ্ছে 1, এটা 100, এটা 500, তাহলে ইকুইভ্যালেন্ট করলে ইকুইভ্যালেন্টটা হবে 1-এর চেয়েও ছোট। তুমি ক্যালকুলেটরে এইভাবে করে দেখো, এখানে তুমি 1 বসাও, 100 বসাও, 500 বসাও, হোল ইনভার্স দাও, দেখবা এটা 1-এর চেয়েও ছোট আসছে। তো এইভাবে হচ্ছে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়। তো আমরা এখন হচ্ছে এই ছোট্ট একটা জিনিস দেখে ব্রেকে চলে যাব। সেটা হচ্ছে আমি এখন একটা সার্কিট আঁকবো, তোমরা বলবা যে এটা কি সিরিজ নাকি প্যারালাল। আর সিরিজ প্যারালাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো আমার সাথে সাথে একবার একটু ঝালাই করে নাও। সিরিজে হচ্ছে সবার কারেন্ট সমান, কিন্তু এক একটার ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল ডিফারেন্স সমান হইতেও পারে, নাও হইতে পারে। রেজিস্ট্যান্স গুলো সমান হলে পটেনশিয়াল ড্রপ গুলো সমান, রেজিস্ট্যান্স অসমান হলে পটেনশিয়াল ড্রপ অসমান। আর এখানে কোনো ব্রাঞ্চিং থাকবে না, ব্রাঞ্চিং থাকলে সেটা সেই সিরিজের পার্ট না। তাহলে টার্মিনাল অনুযায়ী আমাকে বলতে হবে কোনটা কোনটা কার সাথে সিরিজ। ঠিক আছে? আচ্ছা, আর প্যারালালে বলছি সবার ভোল্টেজ সমান, কারেন্ট আলাদা আলাদা হইতে পারে ডিপেন্ডিং অন দা রেজিস্ট্যান্স। এবং এখানে হচ্ছে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবচেয়ে ছোটটার চেয়েও ছোট হয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাকে জাস্ট দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করতে হয়। কি করতে হয়? অনেক ক্ষেত্রেই আমাকে জাস্ট দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করতে হয়, R1 আর R2 এই দুইটাকে প্যারালাল করতে হয়। তাহলে এই দুইটাকে প্যারালাল করলে Rp এটার ভ্যালু আসে 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স। তার মানে হচ্ছে R1 R2 R1 প্লাস R2 হোল ইনভার্স। তার মানে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তো এটাকে তোমরা মনে রাখতে পারো যে গুণফল বাই যোগফল, অর্থাৎ প্রোডাক্ট বাই সাম। তাহলে এই জিনিসটা মনে রাখলে অনেকগুলা করা ইজিয়ার হয়ে যায়। যেমন ধরো আমি এখানে কতগুলা যদি ইনস্ট্যান্স আঁকি যেগুলো আমাদের অহরহ কাজে লাগে। এটা ধরো একটা, এই দুইটা, তিনটা, চারটা, এই কয়টা আমরা ধরো করি। যেমন 20 আর 5 এই কম্বিনেশনটা প্রচুর দেখবা, 20 আর 5। তাহলে 20 আর 5 গুণ করলে কত হয়? 100। 100 কে যোগফল 25 দিয়ে ভাগ করো 4, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4। আবার হচ্ছে সেম সেম যদি থাকে, সেম সেম থাকলে যতগুলা সেম সেম থাকবে অত দিয়ে ভাগ করবা, তাইলেই মিলে যাবে। যেমন 6 আর 6, তাহলে দুইটা আছে সেম সেম না, তাহলে 2 দিয়ে ভাগ করো 3, বা তুমি পুরো নিয়মেও করতে পারো, ইনভার্স করে যোগ করে ইনভার্স করো, তাইলেও হবে। বা গুণফল বাই যোগফল দিয়ে করলেও তুমি দেখবা এখানে 3 পাবা। আবার মনে করো হচ্ছে 12 আর 4, 4 12 কত? 48, আর 12 আর 4 হয় 16, 48 কে 16 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে 12 আর 4 প্যারালাল করলেও কি হবে? 3 হবে, তাই না? আবার 6 আর 3 যদি প্যারালাল করো, 6 আর 3 এই দুইটাকে যদি প্যারালাল করো, 6 আর 3 প্যারালাল করলে কত হয়? তুমি এই গুণফল বাই যোগফল মেথডে আমাকে বলো, গুণফল বাই যোগফল মেথডে আমাকে বলো 6 আর 3 প্যারালাল করলে কত হয় দ্রুত। আচ্ছা, 6 আর 3 প্যারালাল করলে হয় 2। 6 আর 3 প্যারালাল করলে হয় 2। যাদের যাদের অ্যান্সার মিলছে তাদেরটা ঠিক আছে, এক্সিলেন্ট, ভেরি গুড। কেন? কারণ 3 6 18, আর 6 আর 3 যোগ করলে 9, 18 কে 9 দিয়ে ভাগ করলে 2 পাবো। তাহলে এই যে এই জিনিসগুলা, এই কম্বিনেশন গুলা দেখবা থ্রু আউট সার্কিট সলভিং বারে বারে ঘুরে ফিরে আসে, তখন এগুলো হচ্ছে ইজিলি করা যায়। বা জটিল হইলেও তখন অন্তত ভগ্নাংশটা আমরা ইজিলি পাই, বারবার আমাকে ইনভার্স করে যোগ করে ইনভার্স করার প্যারা নিতে হয় না। তাইলে এইগুলো হচ্ছে মনে রাখবা। তাহলে এইবার আমি একটা ছবি এঁকে দিয়ে বিরতিতে চলে যাচ্ছি, নামাজের পরে এসে আবার বাকিটা আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে এটা কোন সমবায় এটা বলতে হবে। আর যারা আগেরটার অ্যান্সার পারছিলা খেয়াল করে দেখো 2, তারা 1 পয়েন্ট পাবা। পয়েন্টটা ক্যালকুলেট করো, দেখো টোটাল কত আসতেছে, কাউন্টে রাখো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে হচ্ছে একটা ছবি এঁকে দিলাম এইরকম। এগুলারও নাম্বার আছে, R1 R2 R3 R4 R5 R6 R7, এরকম। তো এইভাবে হচ্ছে জিনিসটা আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি
যে R2 এর সাথে R3 কোন কম্বিনেশনে আছে। R2 R3, এই দুইজন, R2 আর R3, শুধু এই দুইজন, এরা কি সিরিজ নাকি প্যারালাল, কোনটা? এটা তোমরা অ্যান্সার দাও। ব্রেক দিচ্ছি, 6:15-তে ফিরে আসবো ইনশাল্লাহ। হা হা হা, এটা সিরিজ বা প্যারালালে নাই। এটা হচ্ছে সিরিজ বা প্যারালালে নাই। যারা সিরিজ বা প্যারালাল বলছো, কারো অ্যান্সারই ঠিক হয় নাই। এইখানে এটা ডিফারেন্ট টাইপের একটা কানেকশন, এটা সিরিজও না প্যারালালও না। এইখানে এই যে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে যেগুলা ব্রাঞ্চ আউট করছে, R1 R2 R4, এরা হচ্ছে ওয়াই কানেকশনে আছে বলা যায়। R1 R2 R4, এরা হচ্ছে ওয়াই কানেকশনে আছে, কারণ ওয়াই এর মতো দেখতে জিনিসটা, যে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে তিন দিকে ছড়াইছে। এইটার মোর জেনারেলাইজড রূপকে বলা হচ্ছে স্টার কানেকশন, কারণ একটা সিঙ্গেল পয়েন্ট থেকে স্টারের মতো চারদিকে ছড়াইছে। আর R2 R4 R5 এদেরকে বলে ডেল্টা কানেকশন, কারণ জিনিসটা দেখতে তিন কোনা ডেল্টার মতো। তাহলে হচ্ছে R2, R4, R5, এটা হচ্ছে ডেল্টা কানেকশনে আছে। তো ওয়াই ডেল্টা তোমাদের সিলেবাসে নাই, এই জন্য তোমাদের আসলে মনে রাখা লাগবে না বা পড়া লাগবে না। বাট ক্লাসের শেষের দিকে আমি এটার ফর্মুলা বলে দিব, হ্যাঁ, যে ওয়াই ডেল্টা এটা করলে কি হয়, বা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটার কত হবে, এটা আমি ক্লাসের শেষে তোমাদেরকে বলে দিব। আচ্ছা, তাহলে যারা সিরিজ বা প্যারালাল না বলছো, যে ভাই এটা সিরিজও না প্যারালালও না, শুধু তারা এখানে 1 পয়েন্ট পাবা, বাকিরা কোনো পয়েন্ট পাচ্ছ না। যারা আইদার সিরিজ আর প্যারালাল বলে ফেলছো, তার মানে তোমরা সিরিজ প্যারালাল পুরো জিনিসটা হয়তো এখনো পুরোপুরি ভাবে আয়ত্ত করতে পারো নাই, বাট আজকে ক্লাস করতে করতে হয়ে যাবে। তাহলে আমি জিজ্ঞেস করছিলাম R2 আর R3। তো R2 আর R3, এখন এই R2 আর R3-র মধ্যে এই যে আমরা যদি টার্মিনাল এরকম করে চিন্তা করি, যে এই যে এরকম করে, তাহলে এই R2 আর R3-র মধ্যে প্যারালাল হওয়ার তো প্রশ্নই উঠে না। তার কারণ R2 R3-র একটা কমন পয়েন্ট আছে, দুইটা তো কমন পয়েন্ট নাই, তাহলে প্যারালাল না। এখন এরা কি সিরিজ কিনা? যদি এদিক থেকে কারেন্ট আসে, R2 এর ভিতর দিয়ে যেই কারেন্ট যাবে, সেই পুরা কারেন্টটা আবার R3 এর ভিতর দিয়ে যাইতে পারবে না, বিকজ মাঝখান থেকে একটা ব্রাঞ্চ আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ব্রাঞ্চ থাকুক তাতে কি, আমরা না এরকম ব্রাঞ্চিং ওয়ালা করলাম যে স্টিল এই দুটা সিরিজ হয়, এটা আলাদা। তখন ওই মাথা ডিসকানেক্টেড ছিল, এখন তো ডিসকানেক্টেড না, কারণ এখন এই মাথায় এসে আবার এটার সাথে যুক্ত হয়েছে, এই R3 এর অন্য মাথার সাথে যুক্ত হয়েছে। তাহলে এটা যে সিরিজ সেটাও বলতে পারতেছি না। সো এই জন্য এরা সিরিজও না প্যারালালও না। ঠিক আছে, ওকে, দিব, এটা করবা। আমরা এখন বর্তনীতে বিভবের পরিবর্তন এটাতে আসতেছি। মিরাজ যেটা বলছো এটা কাইন্ড অফ ঠিক আছে, বাট স্টিল মানে এটা যেই উদ্দেশ্যে দেওয়া সেটা তো দেখাবোই ক্লাসের শেষে, তখন ভাল লাগবে, অসুবিধা নেই। সামিনুর, সামিনুর বলছো যে নতুন ওয়েব অ্যাপে তোমার কমেন্ট যায় নাই। ঠিক আছে, বাগ থাকলে আমি দেখতেছি, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো চলো আমরা একটু আগাই। মিরাজুলের কমেন্ট কিন্তু দেখতে পাইছি এখানে, মিরাজুল সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। চলো সামনে আগাই। বর্তনীতে বিভবের পরিবর্তন, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। এই যে এইটা কিসের সিম্বল, আমি এখানে একটা ছবি আঁকতেছি। এই যে এইটা, এটা কিসের সিম্বল বলো তো? এটা হচ্ছে একটা সেল। সেলে এটা মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে একটা সেল। আর এরকম অনেকগুলা সেল যখন আমরা পর পর দেই, তখন আমরা বলি ব্যাটারি। তাহলে এটা মাইনাস এটা প্লাস, তো এটা হচ্ছে ব্যাটারি। তো প্রচলিত কথায় আমরা অনেক সময় সেলকেও ব্যাটারি বলে ফেলি। তাতে খুব বেশি যে অপরাধ হয়ে যাবে তা না, বাট প্রপারলি বলতে গেলে একটা সিঙ্গেল ইউনিট থাকলে সেটা সেল, অনেকগুলো থাকলে ব্যাটারি। তো এইটার মানে কি, এখানে যদি 5 ভোল্ট লেখা থাকে, তার মানে হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে 5 ভোল্ট বিভব উন্নতি, উন্নতি বা পটেনশিয়াল রাইজ। আর এখানে মনে করো 10 ভোল্ট লেখা আছে,
তার মানে কি প্লাস থেকে মাইনাসে যদি আমরা যাই, প্লাস থেকে মাইনাসে, তাহলে হচ্ছে 10 ভোল্ট বিভব পতন। তাহলে হচ্ছে মাইনাস থেকে প্লাসে গেলে বিভব উন্নতি, আর প্লাস থেকে মাইনাসে গেলে বিভব পতন। আচ্ছা, তাইলে আমরা যদি এরকম করি, তোমাকে বললাম যে এই পয়েন্টের বিভব হচ্ছে 10 ভোল্ট, এখানে কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। তাহলে এইখানে কত ভোল্ট, কত ভোল্ট, কত ভোল্ট, এটা আমি কিভাবে বের করব? খুবই সহজ। কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে কি এখানে উচ্চ বিভব, এখানে নিম্ন বিভব, হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়াল, 3 দুগুণে কত, 6। তাহলে এখানে হচ্ছে 6 ভোল্ট বিভব পতন হবে। তাহলে 10 থেকে 6 ভোল্ট বিভব পতন হবে। তাহলে এখানে কত হবে, 10 ভোল্ট মাইনাস 6 ভোল্ট ইকুয়ালস 4 ভোল্ট, তাই না? তাহলে এখানে আমরা যদি মাপি তাহলে পাবো 4 ভোল্ট। কার রেসপেক্টে? যেই বিন্দুর রেসপেক্টে এইটা 10 ভোল্ট, সেই একই বিন্দুর রেসপেক্টে এইটা হবে 4 ভোল্ট। তার মানে এইটার রেসপেক্টে এইটা হচ্ছে 4 ভোল্ট কম। এটাকে রেফারেন্স নিলে এটা হবে -4, আর এইটাকে রেফারেন্স নিলে এটা সরি 6 ভোল্ট কম, 6 ভোল্ট কম, সরি। এটার তো এটা 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তার মানে যেই বিন্দুর সাপেক্ষে এইটা 10, সেই বিন্দুর সাপেক্ষেই এটা 4। তাহলে এখান থেকে এটা 6 কম। তাহলে এইটার রেসপেক্টে এটা হচ্ছে -6, এইটার রেসপেক্টে এইটা -6, আর এইটার রেসপেক্টে এইটা +6। এইটাই হচ্ছে কথা। তাহলে এখন আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করব, তোমরা বলবা। ধরো একটা সার্কিটে এইভাবে কারেন্ট যাচ্ছে, এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা ছোট্ট সেল, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স, ব্যাস এরকম। আমি বললাম যে এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা এরকম। আচ্ছা, সেলের ভিতর দিয়ে কখনো উল্টা দিকে কারেন্ট যাইতে পারে কিনা বলো তো আমাকে। সেলের নরমালি কি হয়, সেলের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভ প্রান্তে কারেন্ট ঢুকে। বাট সেলের ভিতর দিয়ে কি উল্টা দিকে কারেন্ট যাইতে পারে? এটা কি পসিবল হয়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, সেটা তো অহরহই হয়। আমাদের মোবাইলের যে ব্যাটারি, সেই ব্যাটারি যখন ডিসচার্জ হয়, তার মানে ব্যাটারি যখন আমরা ব্যবহার করি, তখন ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে আসে, নেগেটিভ প্রান্তে ঢুকে সার্কিট চলে। আর ব্যাটারি যখন আমরা চার্জ করি, তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে নেগেটিভ দিয়ে বের হয়, উল্টা দিকে হয়। তখন এর ভিতরে রিঅ্যাকশনটা উল্টা হয়ে ব্যাটারিটা চার্জ হয়, আবার ডিসচার্জ হওয়ার সময় নর্মাল, এরকম হয়। সো কারেন্টের ডিরেকশন আমি এদিকেও দিতে পারতাম, উল্টাও দিতে পারতাম, বাট আপাতত আমি এদিকে দিলাম। এখানে এরা যেহেতু একই লাইন বরাবর আছে, একটাই কারেন্ট, তাহলে এই কারেন্টটা যদি আই হয়, এই কারেন্টটাও আই হইতেই হবে। তো এই আই কারেন্টটাকে আমি বললাম 1 অ্যাম্পিয়ার। আর এই যে এই রেজিস্ট্যান্সটা এটা 10 ওহম, এই যে ব্যাটারিটা এটা বললাম 6 ভোল্ট, আর এখানে যে রেজিস্ট্যান্স এটাকে বললাম 3 ওহম। তুমি আমাকে এখন বলবা যে এই প্রান্তের বিভব যদি 9 ভোল্ট হয়, তাহলে এই প্রান্তের বিভব কত? এইটা আমাকে তুমি বের করে দিবা, তুমি বের করবা এখন। এইটা আমি বইলা দিছি 9 ভোল্ট, তোমাকে বের করতে হবে এই বিভবটা কত, এটা তুমি আমাকে বের করে দিবা। এই পুরোটা করার জন্য তোমার হাতে ঠিক এক্স্যাক্টলি 30 সেকেন্ড টাইম দিলাম, এর মধ্যে এটা হয়ে যাবে, করো। আচ্ছা, অলরেডি আমি অনেক রকম অ্যান্সার পেয়ে গেছি। -4 থেকে শুরু করে 16, 2, অনেক রকম অ্যান্সার পাইছি। দেখা যাক আসলে কত হয়। আসো আমরা এইভাবে চিন্তা করি। কারেন্ট তো এদিকে যাচ্ছে, তাহলে এদিকে যেতে থাকলে ভোল্টেজ কমতে থাকে, আর এদিকে যেতে থাকলে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভোল্টেজ বাড়তে থাকে। তাহলে প্রথমে আমরা এই রেজিস্ট্যান্সটাকে এনকাউন্টার করি, 3। তাহলে রেজিস্ট্যান্সকে কারেন্ট দিয়ে গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। তাহলে 3 একে 3। তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে
3 বেশি, কারণ আমরা কারেন্টের উল্টা দিকে যাচ্ছি। কারেন্টের দিকে যেতে থাকলে বিভব পতন, পটেনশিয়াল ড্রপ। কারেন্টের উল্টা দিকে যেতে থাকলে পটেনশিয়াল রাইজ বা বিভব উন্নতি। তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছি, তাহলে ওইটা যদি 9 হয় তাহলে এই পয়েন্টের বিভব হবে 9+3, তার মানে হচ্ছে 12। এবার এইখানে তো 12 ঠিক আছে, ব্যাটারির পজিটিভ প্রান্তে 12, ব্যাটারিটা 6 ভোল্টের, তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্তে কি থাকবে? 6 ভোল্টের ব্যাটারি মানে এটার পজিটিভের থেকে নেগেটিভ 6 কম, নেগেটিভের থেকে পজিটিভ 6 বেশি। তাহলে পজিটিভে আছে 12, তাহলে নেগেটিভে গেলে কি 6 কমবে। তাহলে যে এই পয়েন্টের যেই পটেনশিয়াল সেটা হবে 12-6। কেন মাইনাস? তার কারণ হচ্ছে প্লাসের থেকে মাইনাসে গেছি, তাই কমছে। এখন এটা তো 6, এখন চিন্তা করো এখানেও কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, তাহলে এখানকার থেকে এইখানে কি হওয়া উচিত? বেশি হওয়া উচিত, কারণ কারেন্টের উল্টা দিকে যাচ্ছি। তাহলে 10 × 1 = 10, তাহলে 10 এখান থেকে বেশি হবে এই পয়েন্টে, মানে এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ সেটা হবে হচ্ছে এই যে এই 6-এর সাথে যোগ করতে হবে 10, অর্থাৎ 16। তাহলে 16 যারা যারা অ্যান্সার দিছিলা তাদের অ্যান্সার ঠিক আছে। এখানে রুসিবের অ্যান্সার দেখতেছি 16, তারপর হচ্ছে আর কার, আনাসের অ্যান্সার 16, এই দুইজনেরটা 16 পাইছি, বাকিদেরটা, ও আচ্ছা, মুনতাহার অ্যান্সারটাও হচ্ছে 16। তাহলে যারা যারা এই অ্যান্সারটা বের করছো তাদেরটা ঠিক আছে। তাহলে এখন এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে নেক্সট অঙ্কটা আমাদের নিজেদের পারা উচিত, দেখাচ্ছি একটু পরে। তাহলে এইটা বুঝছো কিনা আগে বলো, এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝাইছি, এখানে বুঝাইছি, এখানে বুঝাইছি, দেন এখানে আসছি। তাহলে এটা পর্যন্ত ঠিক আছে কিনা? ও আচ্ছা, মুনতাহা 10 লিখছো, আমি 16 দেখছিলাম। আহারে, 10 না 16 হবে, কারণ 10 তো এই যে 6 এইখানে, এটার সাথে আরো 10, তুমি বোধহয় এটার কথা লিখছো যে 10, এই 10 যোগ করে এখানে কত? 16। ঠিক আছে, তাহলে এটা সবার জন্য ক্লিয়ার তো? এটা ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা নেক্সট, এর পরেরটায় যাই। এইখানে দেখো আমাকে একটা লম্বা একটা স্ট্রিং এঁকে দিছে, বলছে ভিএ এবং ভিবি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো, জাস্ট পার্থক্য। তার মানে কোনো একটা পয়েন্টেরটা বের করতে বলে নাই। তাহলে এ আর বি এর মধ্যে পার্থক্য, তাহলে এ কে বা বি কে যে কোনো একটাকে আমরা 0 ধরতে পারি, তার রেসপেক্টে অন্য আরেকটা আমরা বের করতে পারি। যেমন ধরো কথার কথা, যে এ এর বিভব 0 ধরে, যে এ এর বিভব 0 ধরে ভিএ ইকুয়ালস 0 ধরি, ভিএ ইকুয়ালস 0। তাহলে এখন এইখানে কি আছে? 0 আছে। এরপরে কি পাইছি আমরা? সেল। সেলের মাইনাস থেকে প্লাসে গেলে এই পরিমাণ বাড়ে, আর প্লাস থেকে মাইনাসে গেলে এই পরিমাণ কমাইতাম। তাহলে মাইনাস থেকে প্লাসে গেছি, তাহলে এখানে কত হবে? 0-এর সাথে 6 যোগ হয়ে 0+6 = 6 ভোল্ট। এরপরে দেখো একটা রেজিস্ট্যান্স পাইছি। তাহলে রেজিস্ট্যান্সের এখন একটু খেয়াল করে দেখো, রেজিস্ট্যান্সে এইখানে যদিও প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, সেটা কি হিসেবে দেওয়া আছে বলতেছি। রেজিস্ট্যান্সের কোনো প্লাস মাইনাস হয় না, কারণ রেজিস্ট্যান্স তো প্যাসিভ ডিভাইস। তো এখানে দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে কারেন্টটা কোন দিক থেকে আসতেছে। ওই যে দেখো 2 এম্পিয়ার কারেন্ট বলতেছে এদিক থেকে আসতেছে, তাহলে এই পাশে উচ্চ বিভব, এই পাশে নিম্ন বিভব, এরকম। তো এই জন্য দেওয়া হয়েছে আর কি, বাট এই প্লাস মাইনাসটার কোনো আলাদা সিগনিফিকেন্স নাই। তাহলে এদিক থেকে এদিকে 2 এম্পিয়ার কারেন্ট আসতেছে, 2 দুগুণে কত? 4। তাহলে আমরা তো কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, কারণ কারেন্ট তো এদিকে, বিপরীত দিকে গেলে কি আরো বাড়ে। তাহলে এখানে 2 দুগুণে 4 বাড়তেছে। তাহলে এখানে আগেই ছিল 6, তাহলে 6-এর সাথে বাড়তেছে 4, তাহলে হয়ে গেল 10। তাহলে এইবার আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসি, চলো এইখানে। তো এইখানে ব্যাটারির প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাহলে প্লাস থেকে মাইনাসে গেলে ব্যাটারির ভোল্টেজের পরিমাণ কমাইতে হয়, তাহলে 10 থেকে 10 কমায় ফেলবো, তাহলে এখানে হয়ে যাবে 0, 10 - 10 = 0। তাহলে এখানে 0 ভোল্ট আছে। এবার আবারও আমরা কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, কারেন্ট হচ্ছে 2, রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6, বিপরীত দিকে গেলে বাড়ে, যোগ হয়। তাহলে 0+6 = 6 ভোল্ট। তাহলে ফাইনালি আমরা কত পাইলাম? 6 ভোল্ট। আয়শা আমাকে কিসের রেসিপি দিতে বলতেছো? ও আচ্ছা, রিক্যাপ। একবার রেসিপিও চাইছো, আবার রিক্যাপও চাইছো। এই যে এই অঙ্কটা দেখলেই রিক্যাপ হয়ে যাবে, অঙ্কটাই হচ্ছে এটার রিক্যাপ। আশা করি এখন বুঝতে পারছো।
আচ্ছা, তাহলে এটা আমরা পাইছি হচ্ছে 6, তাহলে ভিবি এটা পেয়ে গেলাম আমরা 6। তাহলে দেখো ভিএ 0, ভিবি হচ্ছে 6। তাহলে এখন বলছে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে হচ্ছে ভিবি মাইনাস ভিএ আমাদের কত আসতেছে? 6 - 0, 6 ভোল্ট। তাহলে হচ্ছে ভিবি মাইনাস ভিএ 6, ভিবি মাইনাস ভিএ 6। আর কেউ কেউ বলতেছে যে ভাইয়া ভিবি কে 0 ধরে দেখান তো। আচ্ছা ঠিক আছে, সেটাও দেখাই। চলো ভিবি কে 0 ধরি। ধরি ভিবি ইকুয়ালস 0। তাহলে এখন ভিবি থেকে আমরা এটাকে 0 ধরছি, এদিকে যাচ্ছি, তাহলে কমতেছে না? কারেন্টের দিকে গেলে কমে। তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে 6 কমবে। তাহলে হচ্ছে 0 - 6 ইকুয়ালস -6। এবার হচ্ছে ব্যাটারির মাইনাস থেকে প্লাসে গেছি, তাহলে বাড়বে, তাহলে 10 পরিমাণ বাড়বে। তাহলে এখানে হবে -6 + 10, তাহলে কত হইলো? 4। এরপর হচ্ছে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কি কমবে? কত কারেন্ট যাচ্ছে? 2 এম্পিয়ার, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 পরিমাণ কমবে। তাহলে 4 - 4 ইকুয়ালস হচ্ছে 0। তার সাথে আমরা হচ্ছে ব্যাটারির প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাহলে কমবে। তাহলে 0 থেকে 6 কমলে কত থাকে? তাহলে এই ভিএ ইকুয়ালস আসতেছে 0 - 6 ইকুয়ালস -6। তাহলে চলো তো দেখি ভিবি মাইনাস ভিএ কত আসে। ভিবি আমরা ধরছিলাম 0, আর ভিএ আসছে -6, তাহলে মাইনাসে মাইনাসে +6 ভোল্ট। তাহলে এইভাবেও ভিবি মাইনাস ভিএ 6 ভোল্ট, এইভাবেও ভিবি মাইনাস ভিএ 6 ভোল্ট। তুমি যেদিকেই শূন্য ধরো একই পার্থক্য আসতেছে। আচ্ছা, তাহলে নাবিল বুঝতে পারছো না? ক্লিয়ার তো? তাহলে এ আর বি এর বিভব পার্থক্য চাইছে। এটা কিন্তু মোটে আমাদের 1 নাম্বার অঙ্ক, আমাদের কিন্তু আজকে অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, তাহলে এটা শুরু করলাম আমরা। তাহলে ভিএ আর ভিবি এর মধ্যে পার্থক্য বের করছি। ক্লিয়ার? এখন তো সবার ক্লিয়ার হয়েছে? কারো কি এখনো বুঝতে বাকি আছে কিছু? আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নেক্সট। তাহলে এই পর্যায়ে এসে আমাকে একটু একবার বলে ফেলো কার স্কোর কত আসছে। এই পর্যায়ে এসে আমাকে একটু বলে ফেলো কার স্কোর কত আসছে। আমি একটু পানি খাই, তোমরা এই ফাঁকে একটু আমাকে স্কোরটা ক্যালকুলেট করে বলো সবারটা। অনেকের 4 দেখতে পাচ্ছি। এই পর্যন্ত 6 মনে হয় হাইয়েস্ট পাইলাম, না 7 হাইয়েস্ট পাইলাম। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। যাদের 6 7 আসছে তারা তো অলমোস্ট সবই পারছো। কম যাদের আসছে তারাও ডিসহার্টেন্ড হওয়ার কিছু নেই, তুমি তো অ্যাটলিস্ট অংশ নিচ্ছ। আর যেগুলো ভুল করছো সেগুলো তো আর ভুলবা না আশা করি। গুড। নেক্সট, 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? ইন্টারেস্টিং কোশ্চেন। এইখানে একটা ব্যাটারি আছে, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এখান থেকে কারেন্ট যাবে, ঠিক আছে, কারেন্ট গেল, কারেন্ট গেল, ব্যাটারির এই নেগেটিভ প্রান্তে আবার কারেন্ট ঢুকে। এই 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে কি না? ধরলাম কথার কথা, যদি এইখানে আই কারেন্ট যায়ও, সেই আই কারেন্ট গিয়ে কই যাবে? এদিকে যাবে, তারপরে কি এদিকে যাবে, তারপরে কি আবার ফেরত আসবে। তাহলে তো কেমন হয়ে গেল না? আই কারেন্ট গিয়ে আবার আই কারেন্টই ফেরত আসলো, তাহলে তো এটার ভিতর দিয়ে কারেন্ট 0 হয়ে গেল। তো আদতে এরকম যদি ক্লোজড থাকে এবং সেটা একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্টেড থাকে, তাহলে এটা তো আসলে হচ্ছে এই সার্কিট থেকে বিচ্ছিন্ন একটা পার্ট। কারণ এখানে দেখো কোনো ব্যাটারিও নাই, শুধু রেজিস্ট্যান্স, তাও এটা হচ্ছে আলাদা একটা পার্ট। তাহলে এখানে কারেন্ট গিয়ে ও আবার রিটার্ন করতে হবে না, আলাদা কোনো রিটার্ন পাথ তো নাই। ব্যাটারির এই মাথা থেকে সেকেন্ডে যেই কয়েক কুলম্ব চার্জ বের হবে, ওই মাথায় সেকেন্ডে ওই কয়েক কুলম্ব চার্জ ঢুকতেই হবে, নাইলে ব্যালেন্স থাকে না। তাহলে এই রাস্তাটা ওকে তো এই অপরচুনিটি প্রোভাইড করতেছে না। কারণ এখানে কারেন্টের সবসময় একটা রিটার্ন প্যাথ লাগে, যেমন ব্যাটারির এদিক দিয়ে বেরোচ্ছে এদিক দিয়ে এসে ঢুকতেছে, রিটার্ন প্যাথ আছে। এইখানে তো কোনো রিটার্ন প্যাথ নাই, আর এদিকে কোনো লুপ নাই। এটাও যদি হইতো, তার মানে এই যে এরকম যদি হইতো, তাও এখানে আমরা কারেন্ট পাইতাম। বা এরকম যদি একটা রাস্তা থাকতো তাও কারেন্ট পাইতাম, কিন্তু এগুলা নাই। তাহলে এইটা আইসোলেটেড একটা পার্ট, এটা বদ্ধ একটা লুপ, যেখানে কোনো ব্যাটারিও নাই, আবার এটা সার্কিটের সাথে একটা মাত্র সিঙ্গেল ব্রাঞ্চ দিয়ে কানেক্টেড। তাই এই 1 ওহম, এই 7 ওহম, এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এইটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এটার ভিতরে কোনো কারেন্ট যাবে না।
আর সানজিদা জিজ্ঞেস করতেছে ভাইয়া স্কোর মানে কি? আজকের ক্লাসের শুরুতে আমরা বলে রাখছিলাম যে আমি মাঝখানে মাঝখানে কিছু প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবা তারা 1 পয়েন্ট করে পাবা, ক্লাসের শেষে আমরা মিলাবো কে সবচেয়ে বেশি পয়েন্ট পাইছো। তো নেক্সট ক্লাস থেকে এটা আরো ফর্মালি করার চেষ্টা করব। তো ওই ক্লাসগুলোতে যারা ভালো ভালো স্কোর করবা পরপর কয়েক ক্লাস, তাদেরকে নানান রকম পুরস্কার দিব। এটা হচ্ছে ক্লাসের ভিতরেই আর কি, ইনফরমালি। ওকে। না, কারেন্ট যেটা দিয়ে যায় সেটা দিয়ে আর ফিরে আসে না। সেটা কেমনে সম্ভব? এট এ টাইম এটার ভিতর দিয়ে ডানেও কারেন্ট প্রবাহিত হচ্ছে, বামেও প্রবাহিত হচ্ছে, এটা কি হয়? তাহলে তো জিরো কারেন্ট। এইটাই। তাহলে এই এই অংশে কোনো কারেন্ট নাই, এই অংশে কারেন্ট শূন্য, এই অংশে কারেন্ট শূন্য। তাহলে 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য, 7 ওহম রোধের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ শূন্য। এখন এই যে এই 1 আর 7 এর মধ্যে যদি শূন্য হয়, তাইলে দেখো এই 15 আর 5, এই দুটাকে আমি সিরিজ বলতে পারি কি না? হ্যাঁ পারি। কারণ এই 15-র ভিতর দিয়ে যেই কারেন্ট যায় সেই কারেন্টই 5-এর ভিতর দিয়ে গিয়ে ব্যাটারিতে ফিরে আসে। তাহলে সেম সেম কারেন্ট, মাঝখানে ব্রাঞ্চিং আছে, বাট ওই ব্রাঞ্চটা কাজের না, এই পুরো ব্রাঞ্চটা ডিসকানেক্টেড। তাহলে এই 15 আর 5 এরা কিন্তু সিরিজ। তাহলে এখান থেকে খুব সুন্দর একটা টেক অ্যাওয়ে পয়েন্ট হলো, এখানে 5 15 সিরিজ, এখানে 5 আর 15 সিরিজ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই প্রশ্নটা বুয়েটে আসছিল, এটা সবাই একটু ভালো করে দেখো। এখানে বলছে ভি এর মান নির্ণয় করতে। ভি কোথায়, এটা কি উল্লেখ করছে? হ্যাঁ উল্লেখ করছে, এই যে ভি। এই ভিটা হচ্ছে একটা ভোল্ট মিটার, এই ভিটা হচ্ছে একটা ভোল্ট মিটার। ভোল্ট মিটারের কাজ কি? এর দুই প্রান্ত যেই দুই মাথায় লাগানো, তাদের মধ্যে বিভব পার্থক্য বের করে। কি বের করে? বিভব পার্থক্য। এমন না যে সে কোনো একটা পয়েন্টের অ্যাবসলিউট ভোল্টেজ মাপে, সে অলওয়েজ কি করে? দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে। তার মানে এই অঙ্কটাকেই আমরা এইভাবে চিন্তা করতে পারি, এই যে আমাদের ভোল্টমিটার, এই ভোল্টমিটারের এক মাথা এইটা, ভোল্টমিটারের আরেক মাথা এইটা, এই যে উপরের এই এ বিন্দু আর নিচের ওই বি বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে হবে। এরকম অঙ্ক আমরা করছি না? অলরেডি করছি, যে দুই বিন্দুর বিভব পার্থক্য। সেইটা করতে গেলে যে কোনো একটা পয়েন্টকে জিরো ধরে নিতে হয়। তো এখন মনে করো আমি এই এ পয়েন্টের বিভবটাকে জিরো ধরে নিলাম, যে ধরি ভি এ ইকুয়ালস জিরো ধরে। তাহলে এটা হচ্ছে, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম ধরি যে ভি এ এটা হচ্ছে জিরো। এখন এইখানে দেখো একটা ক্লোজড লুপ আছে, ব্যাটারির মাইনাস ব্যাটারির প্লাস, তাহলে এর মধ্যে একটা ক্লোজড লুপ, আর এখানে একটা আইসোলেটেড লাইন, আর এখানে আরেকটা ক্লোজড লুপ। তাহলে এই যে সিঙ্গেল লাইন, এই সিঙ্গেল লাইন এই লুপ এবং এই লুপকে কানেক্ট করছে। তুমি ভোল্টমিটারের কথা আপাতত ভুলে যাও, ভোল্টমিটারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে ভোল্টমিটার একটা যন্ত্র, সে শুধু দুই প্রান্তের বিভব পার্থক্য মাপে। বা ভোল্টমিটারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত একেবারে হয় না বললে ভুল হবে, খুব নেগলিজিবল, ওটা ইগনোর ইগনোর করো, বাদ। তাহলে পুরো ভোল্টমিটারের কথা ভুলে যাও। তাহলে এইখানে একটা লুপ আর এইখানে একটা লুপ, এই লুপে ব্যাটারি আছে, তাহলে এই লুপে কারেন্ট চলবে, এই লুপে ব্যাটারি আছে, লুপে কারেন্ট চলবে। কিন্তু এরা একটা তার দিয়ে যুক্ত, একটা রাস্তা দিয়ে যুক্ত, তাই এই রাস্তায় কোনো কারেন্ট হবে না। তাইলে এই যে I1 কারেন্ট যেটা, সেটা শুধু এই লুপে সীমাবদ্ধ থাকবে, শুধু এই লুপে সীমাবদ্ধ থাকবে। I2 কারেন্ট যেটা, সেটা শুধু এই লুপে সীমাবদ্ধ থাকবে, লুপের বাইরে যাবে না। তাহলে এই I1 কারেন্টটা কত, এটা কি আমরা বের করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারবো। এই লুপে দেখো যদি এইভাবে কারেন্ট যায়, তাহলে যেই কারেন্ট পাঁচের ভিতর দিয়ে যাচ্ছে সেই কারেন্ট উপরের পাঁচের ভিতর দিয়েও যাচ্ছে, একই কারেন্ট ফ্লো। তাহলে এই 5 আর 5 হচ্ছে সিরিজ, যদিও মাঝখানে একটা লাইন আছে, কিন্তু এখান দিয়ে তো কারেন্ট যাচ্ছে না, তাহলে এদিক দিয়ে আই শূন্য। তাহলে এখানে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে এটার ভিতর দিয়ে, এক সিঙ্গেল একটা কারেন্ট পাঁচের ভিতর দিয়ে, পাঁচের ভিতর দিয়ে। তাহলে এই 5 আর এই 5 সিরিজ, তাহলে সিরিজ করলে কত হয়? 10। তাহলে কারেন্টের মান কত? ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। কারেন্ট কিভাবে বের করে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এই লুপে ব্যাটারি ভোল্টেজ কত ছিল? 20। রেজিস্ট্যান্স কত? 5 5 10। তাহলে 20 কে আমরা 10 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার আমরা পাইলাম, পাইয়া রেখে দেই। I2 বের করি আগে, চলো। ব্যাটারি কত? 30। তাহলে এখানে লিখলাম 30। এই লুপে রেজিস্ট্যান্স আছে কত? 5 আর 4 9। এই লুপে আছে 5 আর 4 9, তাহলে এখানে হচ্ছে 9।
30-কে 9 দিয়ে ভাগ দিলাম, তাহলে 3 দিয়ে কাটা যায়, তাহলে 10, 3 দিয়ে কাটলে, আর এটাকে 3 দিয়ে কাটলে 3, তাহলে 10/3। আমি 3.33 লিখতে পারতাম, বাট এইভাবেই লিখলাম। এখন তাইলে আমাকে বলো, আমরা এ পয়েন্ট থেকে যখন রওনা দিব ওই বি পয়েন্টে যাওয়ার জন্য, তাহলে এ পয়েন্ট থেকে এই কোণার পয়েন্টে আসলাম, ব্যাটারি পার হয়ে আসছি কিনা? হ্যাঁ, 20 ভোল্টের ব্যাটারি পার হয়ে আসছি। তাহলে ব্যাটারির মাইনাস থেকে প্লাসে কত বেশি থাকে? এতটুকু, 20 বেশি থাকবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ওই যে কোণায় কত লিখছিলাম, এতে 0, 0-র সাথে 20 যোগ করে আমরা পাবো 20। ওকে, এবার এটার ভিতর দিয়ে I1 কারেন্ট কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে এদিকে গেলে তো ভোল্টেজ কমবে যেহেতু কারেন্টের দিকে। I1 কারেন্টের ভ্যালু কত? 2। তাহলে 5 ইন্টু 2, 5 ইন্টু 2, 2 অ্যাম্পিয়ার এটা। তাহলে 5 দুগুণে 10, এখানে কমবে। তাহলে আমার 20 ছিল, 20 থেকে আমি 10 কমায় ফেললাম, তাহলে থাকে 10। তাহলে এখানে 20 ভোল্ট ছিল, এখানে 10 ভোল্ট। এই যে এখানে 20 ভোল্ট, কেমনে 20 ভোল্ট? এটাকে আমরা জিরো ধরছি, তাহলে ব্যাটারি ভোল্টেজের সমপরিমাণ বেশি, তাহলে এটাকে আমাদের ধরতে হবে হচ্ছে 20 যোগ করে। তাহলে 0 থেকে 20 যোগ করে ধরলাম, তাহলে এখানে হয়ে গেল 20। সেখান থেকে 5 দুগুণে 10 কমে গেল, এই যে এই I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে 10। এখন এদিকে কারেন্ট যাচ্ছে না, কথাটা সত্যি, বাট ব্যাটারিটা তো আছে। ব্যাটারির মাইনাস থেকে প্লাসে অলওয়েজই এই পরিমাণ বেশি থাকে। তাহলে এখানে আছে 10, তাহলে এইখানে কত থাকবে? সেই 10-এর সাথে ব্যাটারির মাইনাস থেকে প্লাসে যেতে গিয়ে আরো 5 তুমি অ্যাড করবা, তাহলে এখানে হচ্ছে 15 ভোল্ট আছে, এখানে 15 ভোল্ট। আচ্ছা, এটার ভিতর দিয়ে জিরো কারেন্ট যায়, 0 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কোনো বিভব পতন বা উন্নতি হবে? না, হবে না। তাহলে 10 ইন্টু 0 কত? 0। তাহলে এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে যদি 15 হয়, তাহলে এখানেও 15। তাহলে এই যে এটার ভোল্টেজ লিখে রাখলাম 15 ভোল্ট। আচ্ছা, এইটা 15, তাহলে এইটাও তো 15, কারণ দুইটা তো তার দিয়ে কানেক্টেড, কোনো রেজিস্ট্যান্স ফেজিস্ট্যান্স কিচ্ছু নাই, ব্যাটারি নাই। তাহলে এটা 15 মানে এইটাও 15। ওকে, ভেরি গুড। এখন এই 4 এর ভিতর দিয়ে নিচের দিকে I2 কারেন্ট যাচ্ছে। I2 এর ভ্যালু হচ্ছে 10/3। I2 এর ভ্যালু হচ্ছে 10/3। তাহলে এইখানে নিচের দিকে নামতে গিয়ে 4-এর সাথে 10/3 গুণ করলে যেই ভোল্টেজটা পাই, তত পরিমাণ ভোল্টেজ কমবে, কারণ বিভব পতন হয় কারেন্টের দিকে গেলে। তাহলে এই বি পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 15 মাইনাস 4 ইন্টু 10/3, এইটা। তাহলে 15 থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখি তো, ক্যালকুলেটরটা কই? ওকে, 15 মাইনাস 4 ইন্টু 10/3, তাহলে আসতেছে 5/3। তাহলে এখানে আমরা পেয়ে গেছি 5/3 ভোল্ট। তাহলে এটা 0 হইলে ওটা 5/3। তাহলে VA ইকুয়ালস 0 হলে VB ইকুয়ালস 5/3 ভোল্ট। তাহলে VB মাইনাস VA ইকুয়ালস 5/3 ভোল্ট। 5/3 এটাই কত আসে? 1.67। তাহলে 1.67 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা অনেক ডিটেইলসে বলছি, তাহলে এটা পরে আবার দেখবা। আর আনাস বলছো যে কিভাবে প্রেজেন্ট করবা, খাতায় কিভাবে প্রেজেন্ট করবা। তুমি নাম্বার দিয়ে নিবা, এটা এ পয়েন্ট দিছো, ওইটা বি দেওয়া, তাহলে সি, ডি, ই, এফ, এইভাবে পয়েন্ট দিয়ে নাও। তারপরে লিখো যে এটা ধরো, এটাকে আমরা হচ্ছে সি পয়েন্ট দিছি, তাহলে তুমি কি লিখবা? আমি একটা দিয়ে খালি দেখাই দিই, একটা দিয়ে দেখাই দিই, তাহলে বাকিটা তুমি নিজেই বুঝতে পারবা। তাহলে তুমি লিখবা যে VC ইকুয়ালস VA প্লাস 20, VA প্লাস 20, তাহলে ইকুয়াল করলে 0 প্লাস 20, 20 ভোল্ট। এইভাবে প্রত্যেকটার পয়েন্ট দিয়ে দিয়ে একটা একটা করে আগাইতে থাকবা, এইটাই। আচ্ছা, তাহসান জিজ্ঞেস করছো যে ভাইয়া 30 ভোল্ট কই, আর মিম জিজ্ঞেস করছো 5 ভোল্টের মধ্যে কারেন্ট কেন যাচ্ছে না। মিম, খেয়াল করে দেখো, এই যে এটা একটা ক্লোজ লুপ, এখানে একটা ব্যাটারি আছে, তাই ক্লোজ লুপে কারেন্ট যাচ্ছে। আর এটা আরেকটা ক্লোজ লুপ, কিন্তু দুইটা কানেক্টেড কি একটা তার দিয়ে। তো একটা তার দিয়ে কানেক্টেড থাকলে এর ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, সেই কারেন্টটা আবার প্রথম লুপে ফিরে আসতে হবে না, কোন দিক দিয়ে আসবে? ভোল্টমিটার দিয়ে কিন্তু আসতে পারবে না, কারণ ভোল্টমিটার একটা আদর্শ ডিভাইস। মানে যদি আদর্শ ভোল্টমিটার ধরি, এটার ভিতর দিয়ে কারেন্ট যায় না। যদি প্র্যাকটিক্যাল ডিভাইসও ধরি, ভোল্টমিটারের বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতর দিয়ে খুবই খুবই নেগলিজিবল কারেন্ট যায়। তাহলে ভোল্টমিটারটাকে তুমি চিন্তা করো যে এখানে নাই, ভোল্টমিটারটা সার্কিটের বাইরে।
নরমালি অ্যামিটার ভোল্টমিটার এমন ভাবে বানানো হয় যাতে এগুলা মেইন সার্কিটকে কোনো ডিস্টার্ব না করে, সো এটা বাদ। তাহলে সিঙ্গেল একটা লাইন দিয়ে যখন সার্কিটের দুইটা পার্ট কানেক্টেড থাকে তখন ওই এক লাইনের ভিতরে কোনো কারেন্ট যায় না। আর নাবিল জিজ্ঞেস করছিল 30 ভোল্ট কই, 30 ভোল্ট তো আমার ক্যালকুলেট করা লাগে নাই, আমি এইখান থেকে ডিরেক্টলি এইখানে এসে পড়ছি। আমি যদি এইখান থেকে এটা ঘুরে এখানে আসতাম তাইলেও তোমার ভিবি একই আসতো, তুমি নিজে ক্যালকুলেট করে দেখো, এক্স্যাক্টলি সেম আসতো, তুমি করেই দেখো। ওকে, তাহলে তোমরা হচ্ছে বুয়েট লেভেলের একটা ম্যাথ অলরেডি দেখে ফেললা, ভেরি গুড। নেক্সট, ওই যে ক্লোজড অ্যান্ড ওপেন সার্কিট, তো এইটাই আমরা যদি এইভাবে চিন্তা করি, সবাই একটু খেয়াল করো, এই যে আমি এখানে একটা ইয়া দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম, এই যে এরকম একটা সুইচ দিয়ে দিলাম, আর এগুলো মনে করো এক একটা বাতি, এগুলো মনে করো এক একটা বাতি, লাইট বাল্ব, লাইট বাল্ব। তাহলে আমি এখানে একটা লাইট বাল্ব এঁকে ফেলি, এই যে কয়েল, এই যে কেসিং, এটা মনে করো কয়েল, কেসিং, লাইটের ভিতরের কয়েল, কেসিং। তো এই বাল্বগুলোর নাম দিলাম এ বি সি, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এখন বলো আমার কোন কোন বাল্ব জ্বলবে আর কোন কোন বাল্ব জ্বলবে না। এইখানে দেখো সার্কিট ক্লোজ হয়েছে কোনটাতে, এইখানে সার্কিট ক্লোজ হয়েছে, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সার্কিট ক্লোজ হয়েছে, এই এখান থেকে কারেন্ট গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে ফিরতে পারে। তাহলে এই এ বাল্বও জ্বলবে, বি বাল্বটাও জ্বলবে, সি বাল্ব জ্বলবে কিনা। তুমি বলতে পারো ভাইয়া সুইচ তো নিচে, তাহলে তো কারেন্ট এই পর্যন্ত আসবে, তারপরে দেখবে আয় হায় যাওয়ার জায়গা নাই, তাহলে আর যাইতে পারবে না, কিন্তু এই পর্যন্ত তো আসছে, তাহলে তো সি জ্বলার কথা। না, এখানে সে ওপেন সার্কিট পাইছে না, ওপেন সার্কিট মানে খোলা, বর্তনী খোলা, তাহলে এদিক দিয়ে তো কারেন্ট যাওয়ার রাস্তা নাই, তার মানে এই পুরো রাস্তাতেই কোনো কারেন্ট থাকবে না। হুম, কারণ পুরো রাস্তায় একসাথে কারেন্ট প্রবাহিত হইতে হয়, এমন না যে কারেন্টে একটুকু আসলো তারপরে একটুকু আসলো তারপরে একটুকু আসলো, এমন না, পুরো রাস্তা জুড়ে একসাথে নিরবচ্ছিন্ন ভাবে বা কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হয়। তাহলে এখানে খোলা থাকলে এদিক দিয়ে কারেন্ট আসলে যাইতে পারবে না। সো সিরিজ সার্কিটে এটা একটা ইম্পর্টেন্ট লেসন, এই যে এইটা আর এটা সিরিজ না, সিরিজে যদি কোথাও খোলা বর্তনী থাকে তাহলে পুরো সিরিজ লাইনটা বা পুরো সিরিজ ব্রাঞ্চটা অকেজো হয়ে যায়, ওটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। প্যারালালে কিন্তু আবার এমন না, যেমন এটা আর এটা তো প্যারালাল, যদি এটা আমরা কানেক্ট করে দিতাম তাহলে এই দুইটা প্যারালাল, তাই না? তাহলে এইটা ফিউজ হোক কি না হোক, মানে এটা জ্বলুক কি না জ্বলুক, এটার তো কোনো ডিস্টার্ব হচ্ছে না। তাহলে প্যারালালে এরকম হয় না, সিরিজে যে কোনো একটা বন্ধ থাকলে সিরিজের সবাই বন্ধ। বাতিতে কেসিং না দিলে কি হবে, ফিলামেন্ট গরম হয়ে যে জ্বলে, ওই অতিরিক্ত তাপমাত্রার কারণে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ছাই হয়ে যাবে, মানে পুড়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দেখে বলো তো, ও এটা তো ওই প্রশ্নটাই আবার চলে আসছে মনে হয়, রিপিট হয়েছে, আরে বলো 1 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, এখন নিজেরা বলো, 1 ওহমের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত? বলো এটা কত? 0। ঠিক আছে, ভেরি গুড, আই ইকুয়ালস হচ্ছে 0। তো চলো আমরা সামনে আগাই। তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সবাই খুব ভালো করে দেখো, আমরা তো এটা জানি যে যদি কেউ সিরিজে থাকে, যতগুলা সিরিজে থাকবে সবাইকে যোগ করলে আমরা সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো, R1 R2 R3। কেউ কেউ যদি প্যারালালি থাকে তাহলে তাদেরকে ইনভার্স করে যোগ করে ইনভার্স করলে আমরা প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। তাহলে আরপি ইকুয়ালস 1/R1 1/R2 1/R3 হোল ইনভার্স, তাই না? এটা অলরেডি আমরা জানি, এটা অলরেডি আমরা দেখছি। এখন যদি একটা সার্কিটে এরকম অনেকগুলা রেজিস্ট্যান্স থাকে যারা সিরিজ প্যারালাল বিভিন্ন কম্বিনেশনে আছে,
তাহলে কিভাবে আমরা পুরা সার্কিটটার তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি? এটা আমাদের টার্মিনাল এ, এটা আমাদের টার্মিনাল বি। ধরো এখানে রেজিস্ট্যান্স গুলা এইভাবে আছে, বিটাকে একটু নামায় নিয়ে আসি। এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে। তাহলে আমরা তুল্য রোধ কিভাবে বের করি? আমি এখানে কতগুলা ভ্যালু দিয়ে নেই। এখানে মনে করো 3 ওহম, এইখানে ধরলাম 6 ওহম, এইখানে ধরলাম হচ্ছে 20 ওহম, আর এখানে হচ্ছে ধরো 3 ওহম, এখানে 2 ওহম, আর এখানে হচ্ছে 2 ওহম, এইভাবে দেওয়া। তাহলে এরকম করলে আমরা প্রথমে যেটা করবো এই সার্কিটটাকে সিম্পলিফাই করার জন্য বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, সেটা হচ্ছে আমরা তাড়াহুড়া করব না। এটা হচ্ছে প্রথমে করতে হবে। কি করব? এট এ টাইম একটা করে কাজ করব। তাহলে সবচেয়ে সিম্পল হবে, পরে যখন এক্সপার্ট হয়ে যাবে একসাথে অনেক কাজ করতে পারি, বাট এট এ টাইম একটা করে কাজ করব। কি কাজ করব দেখো, তুমি এইখানে কোথাও কি দেখতে পাচ্ছ যে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে বা দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এই যে এই 3 আর 2 এরা তো পাশাপাশি আছে, তাহলে এরা তো সিরিজ না হয়ে যায় না, এই দুটো তো সিরিজ বটেই, তাই না? তাহলে তুমি একটা কাজ করলা, তুমি এই পুরা সার্কিটটাকে, এই যে পুরা সার্কিটটাকে তুমি রিড্র করবা শুধু এই 3 আর 2 উঠায় দিয়ে, এখানে সিরিজ ইকুইভ্যালেন্ট দিয়ে। তাহলে আমি এই যে এখান থেকে 3 আর 2 উঠায় দিলাম। তাহলে এই যে এখান থেকে 3 আর 2 উঠায় দিলাম। ও আমার রাবারটা ছোট, এই যে এবার ঠিক আছে। তাহলে 3 আর 2 উঠায় দিলাম। 3 আর 2 উঠায় দিয়ে কি বসাইতে হবে? 3 আর 2 সিরিজ করলে 5। এখন কি কোথাও দেখতে পাচ্ছ দুইটা প্যারালাল? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। এই যে 20 আর 5 প্যারালাল দেখাই যাচ্ছে। বাকিদের সাথে কি আমার দরকার নাই, 20 আর 5-এর দুই মাথা একই কমন পয়েন্টে, অন্য দুই মাথা আরেকটা কমন পয়েন্টে। তাহলে 20 আর 5 প্যারালাল। তাহলে এখন আমার কাজ হবে এই এন্টায়ার সার্কিটের মধ্যে শুধু এই 20 আর 5-কে ট্যাকেল করা। এই যে, তাহলে আমি এখন যেটা করব, আমি 20 উঠায় দিলাম, 5 উঠায় দিলাম, কারণ 20 আর 5 কি ছিল? প্যারালাল। তাহলে এদেরকে উঠাই দিয়ে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স বসাবো যেটা 20 আর 5-এর প্যারালাল। আচ্ছা 20 আর 5-এর প্যারালাল কত হয় এটা না তোমরা এখন মুখে মুখে করতে পারো? 20 আর 5-এর প্যারালাল কত হয়? 20 আর 5-এর প্যারালাল হচ্ছে 4, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে 4, এই যে 4। আচ্ছা এখন কি কোথাও দেখা যাচ্ছে দুইটা সিরিজ? হ্যাঁ দেখা তো যাচ্ছে, এই যে 4 আর 2 পর পর, এদের মাঝখানে কোনো ব্রাঞ্চিং নাই, কিচ্ছু নাই, ঠিক 4-এর পরেই 6। তাই 4-এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যদি যায় সেটা 2-এর ভিতর দিয়েও যাইতে বাধ্য। তাহলে এই দুইটা কিন্তু সিরিজ। তাহলে আমাদের এখন কাজ হবে এই যে এইটাকে উঠায় নিয়ে এসে সিম্পলিফাই করে ফেলা, যে 4 আর 2 আমি উঠায় দিলাম, 4 আর 2 উঠায় দিলাম, এই দুটো তো সিরিজ। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে একটা 4 আর 2 সিরিজ করে অর্থাৎ যোগ করে 6 বানায় দেওয়া, তাতে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? তাহলে বানাইলাম এইটা। এখন কি এখানে দেখা যাচ্ছে কোনটা সিরিজ প্যারালাল? ইয়েস, এই 6 6 দেখা যাচ্ছে প্যারালাল। তাহলে 6 6 প্যারালাল থাকলে এদিকের 3 তার মতো করে থাকুক, 6 6 প্যারালাল করলে কত হবে? 6 আর 6 সেম জিনিস। সেম জিনিস কয়টা আছে? দুইটা, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3। তাহলে এখানে 3 আর 3 আছে, এই দুটো তো সিরিজ। তাহলে এই দুটো সিরিজ করলে আমার ফাইনালি আসবে 3 আর 3-এ 6। উপরেরটা আমার এ বিন্দু, নিচেরটা বি বিন্দু। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ 6 ওহম। তুল্য রোধ 6 ওহম। তাহলে 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা তোমরা অনেকেই নিজেরা নিজেরা পারছো, ভেরি গুড। তাহলে এইভাবে এট এ টাইম একটা করে কাজ করতে হয়। আবার দেখাই, এই ছবিতে আমি খালি দেখছি এই দুইটা তো সিরিজ, আর কিছু যা হোক না হোক, তাহলে 3 আর 2-কে 5 বানাইছি। এই ছবিতে দেখছি 20 আর 5 তো প্যারালাল, 20 আর 5 প্যারালাল করে 4 বানাইছি, বাকি সব এক রাখছি। এখানে দেখছি 4 আর 2-এ 6, এই যে এখানে 6 নামাইছি। 6 6 দেখতেছি প্যারালাল, কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? এই যে 6-এর উপরের প্রান্ত এই 6-এর উপরের প্রান্তে, এই 6-এর নিচের প্রান্ত এই 6-এর নিচের প্রান্তে, এরা প্যারালাল। 6 6 প্যারালাল করলে হয় 3, আর এই 3 3 সিরিজ, তাহলে হয়ে গেল 6। দ্যাটস ইট। নেক্সট এইটা দেখো, তাইলে প্রতিটি রোধের মান 20 ওহম হলে আর এ বি, এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত? আর এ বি, এ আর বি এর মধ্যে
তুল্য রোধ কত এটা জানতে চাওয়া হয়েছে। তাইলে আমরা এইভাবে চিন্তা করি, একটু সবাই খেয়াল করো। এই যে আর, এই যে আর, এই যে আর, এই যে এই তিনটা, এরা কি এমন ভাবে পর পর আছে যে একজনের ভিতর দিয়ে যদি একটা কারেন্ট যায় সেটা বাকি দুইজনের ভিতর দিয়ে যাবেই। তাহলে এই তিনটা সিরিজ। আবার ওই পাশে দেখো, এই আর, এই আর এবং এই আর, এই তিনটাও এমন ভাবে আছে এদের একজনের ভিতর দিয়ে যেই কারেন্ট যায় বাকি দুজনের ভিতর দিয়ে সেইটা যাইতেই হবে। তাহলে এই তিনটাও এদিকে সিরিজ। তাহলে এখানে তিনটা আর, এখানে তিনটা আর সিরিজ। তাহলে উপরের পয়েন্টটা কি এ। তাহলে এ পয়েন্ট থেকে আমি এদিকে তিনটা আর কে সিরিজ করে লিখতে পারি 3R, যেহেতু যোগ করতে হবে। আর এদিকের তিনটা আর কে সিরিজ করে লিখতে পারি 3R। আর এই প্রান্তে এসে ওরা যোগ হয়েছে কোথায়, বি বিন্দুতে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এখন দেখো এই 3R আর 3R ওরা প্যারালাল, কারণ এই 3R এর উপরের প্রান্ত, এই 3R এর উপরের প্রান্ত কমন, নিচের প্রান্ত দুইটাও কমন। তাইলে এ আর বি এর মধ্যে আমরা 3R এর প্যারালাল পাবো। আচ্ছা, 1/3 প্লাস 1/3 হোল ইনভার্স কত হয়, 3/2। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 3/2R। তাহলে 3/2R হচ্ছে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। 3/2R এটা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমরা 3/2 ইন্টু 20 ওহম যদি করি তাহলে কত হয় দেখো, এই 10 ইন্টু 3 30 ওহম। 30 ওহম ইজ দ্য ফাইনাল অ্যান্সার। 30 ওহম ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে এটা হচ্ছে খুবই নরমাল একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার পদ্ধতি। ভাইয়া এই যে এটাও একটু অফ করে দিয়েন। আর এই যে আমাদের এখন ক্যামেরাটা লাগবে। আচ্ছা, এই তুল্যরোধটা করার আগে আমরা এতক্ষণ ধরে যা যা দেখতেছিলাম, আমরা হচ্ছে এটা একটু এখন দেখার চেষ্টা করব যে আমাদের কথা ঠিক আছে কিনা। তাহলে একটু দেখো সবাই, আমার এইখানে আমি কতগুলা ক্লিপ লাগাই নিচ্ছি। এগুলোকে অ্যালিগেটর ক্লিপ বলে বা ক্রোকোডাইল ক্লিপ। এই যে কুমিরের দাঁতের মতো এই যে আছে, এই জন্য এটা আমি প্রোবে লাগাই নেই। আর প্রোবগুলো একটু ঘষেও নিতে হবে, অনেক সময় অক্সিডাইজড হয়ে থাকে। আর এই প্রোবে একটা লাগাই নেই। ওকে। তো এই দুই প্রান্তের মধ্যে আমি যে কোনো একটা রেজিস্ট্যান্স ধরবো। এই যে ধরো এইটা, তো এই রেজিস্ট্যান্সের গায়ে কালার কোড যেটা দেওয়া আছে এটাও আমি দেখতে পাচ্ছি, নীল, তারপর হচ্ছে ছাই কালারের মানে হচ্ছে গ্রে, তারপর হচ্ছে কমলা। তো এটা কত হওয়ার কথা এটা আমরা দেখি। আচ্ছা, এখানে কিলো ওহমে দেখাচ্ছে 6 মানে 68.9। তো 69 ধরতে পারি আমরা, তাই না? এই যে 69 চলেই আসছে। তাহলে 69 কিলো ওহম, 69 কিলো ওহম। আচ্ছা, এটা রাখলাম, 69 কিলো ওহম রাখলাম। এইটা কত দেখি? এটা দেখে বোঝা যাচ্ছে অনেক কম, ওইটার তুলনায় কম মনে হচ্ছে। দেখি, ও এটা আরো বেশি, 97 কিলো ওহম। আমি উল্টা ধরছি তো, এখানে হলুদ দাগটা পরে। তো এদিক থেকে হচ্ছে বাদামি কালো হলুদ। তাহলে হচ্ছে 97 কিলো ওহম। তাহলে একটা হচ্ছে 69 আর আরেকটা হচ্ছে 97। এখন আমি এই দুইটার মাথা একত্র করব। দেখো, এই যে এই দুইটার মাথা, এক মাথা আমি একত্র করছি। তাহলে এক মাথা এই যে একত্র করে পেঁচায় দিলাম, এই যে একত্র করে পেঁচায় দিলাম। তাহলে এখন এইভাবে যদি আমি ধরি এরকম করে, তাহলে এরা হচ্ছে এখন সিরিজে আছে। এই যে দুইটাকে একত্র করছি একটার পরে আরেকটা। তাহলে 69 আর আরেকটা মনে হয় 97 ছিল। তাহলে এই দুটাকে একত্র করলে সিরিজ রেজিস্ট্যান্স কত হয় দেখো, 166 166 কিলো ওহম। তাহলে এখানে দেখা যাচ্ছে 166 কিলো ওহম। বাট আমি যদি এখন এটার অন্য দুই মাথাও প্যারালাল করি, মানে অন্য দুই মাথাও জুড়ে দেই, তাহলে প্যারালাল হয়ে যাবে না? এই যে অন্য দুই মাথা আমি জুড়ে দিচ্ছি, এই যে একত্র করে দিলাম। এখন যদি আমি ধরি তাহলে প্যারালাল হবে। দেখছিলা যোগ করার পরে যেটা বড় 97, তার চেয়েও বড় আসছিল, 100 সামথিং আসছিল। আর যখন প্যারালাল করতেছি এখন দেখো কত আসে, এখন আসছে 40 কিলো ওহম, 40.3। তার মানে 97 আর 69 এর মধ্যে যেটা ছোট 69, তার চেয়েও প্যারালাল ছোট আসছে, 40.36 আসছে। তাহলে এগুলা এইভাবে কাজ করে, এগুলা এইভাবে কাজ করে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো,
এই যে দেখো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে একটা কিউব বানানো হয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে একটা কিউব বানানো হয়েছে। তো এই কিউবের প্রত্যেকটা ঘর, মানে প্রত্যেকটা বাহু বাহু বা ধার, এগুলোতে হচ্ছে লাল লাল বাদামি এই কালারটা করা। তো আমাদের কি ছিল, ব্ল্যাক ব্রাউন রেড, তার মানে হচ্ছে 0 1 2, তাহলে লালের ভ্যালু হচ্ছে 2, তাহলে দুইটা লাল মানে হচ্ছে 22 ইন্টু 10 টু দি পাওয়ার, তারপর হচ্ছে ব্ল্যাক ব্রাউন, ব্রাউন মানে কি 1, তাহলে 10 টু দি পাওয়ার 1, তাহলে গুণ করলে 220 হয়। তার মানে এখানে একটা বাহুতে যেই রোধটা আছে শুধু ওই রোধটার মান হচ্ছে 220। কিন্তু আমি যদি এখন এই দুই প্রান্তে প্রোব ধরি তাহলে কিন্তু আমি 220 পাবো না, কারণ এই দুই প্রান্তের মধ্যে তো এই বাকি পুরা কিউবটাও আছে। তাহলে এখানে কত হবে এই দুই কোণায় ধরলে, বা এই দুই কোণায় ধরলে কত হবে সেটা তো আমরা জানি না, বা এই দুই কোণায় ধরলে কত হবে, এগুলো কি আমরা বের করতে পারবো? সেইটাই আমরা আজকে বের করতে চাচ্ছি, একটু পরে আমরা করে করে দেখব মিলে কিনা। তাহলে চলো সামনে আগাই আমরা। আচ্ছা, তাহলে এইটার তুল্য রোধ বের করি চলো। তাহলে আমাকে প্রথমে বলছে আর সিডি, সি কোথায় এইখানে, ডি কোথায় এইখানে, তাহলে আমরা এখন আর সিডি বের করতে চাই। আর সিডি দেখো আমরা কিভাবে বের করব। যখন আর সিডি চিন্তা করতেছি তখন কোনটা লুপে আছে কোনটা লুপের বাইরে আছে, দেখো সি থেকে ডি তে যাওয়ার রাস্তা কোনটা, এই যে এইটা। আবার সি থেকে ডি তে এই রাস্তায়ও আমি যাইতে পারবো, কিন্তু সি থেকে ডি তে যাওয়ার জন্য আমাকে কি এই ইএফ এ যাইতে হবে নাকি হবে না? অ্যান্সার হচ্ছে সি থেকে ডি তে আমি এবি হয়ে যাইতে পারি কিংবা এইবি হয়ে যাইতে পারি, বাট আমার ইএফ এ যাওয়ার দরকার পড়ে না সি থেকে ডি তে যাওয়ার জন্য। তাইলে এই ইএফ বাদ, ইএফ বাদ। তাহলে এখন আমার সার্কিট কি হয়ে যাবে, তাহলে সার্কিটটা হয়ে যাবে এইটুকু। তাহলে এইটুকুর মধ্যে কি, উপরে দেখো ছবিটা আমি এখন নতুন করে চাইলে আঁকতে পারি, সি এ বি ডি, সি এ বি ডি, আর উপরের মাথাটা হচ্ছে ই, এই যে এরকম। তাহলে সি থেকে এ তে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা হচ্ছে 2। এ থেকে বি তে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা হচ্ছে 4। বি থেকে ডি তে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা হচ্ছে 2। আর এ থেকে ই তে গেছে একটা 2। ই সুন্দর হয় নাই, ই আমি আবার এঁকে দিতেছি এখানে, এই যে। তাহলে এ থেকে ই তে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা হচ্ছে 2। আর ই থেকে বি তে একটা রেজিস্ট্যান্স গেছে, সেটা হচ্ছে 2। এটা এখন মাচ মোর সিম্পলিফাইড। কেন সিম্পলিফাইড? তুমি বলতে পারো কই সিম্পলিফাইড হলো, এখানে তো একটা ডেল্টা দেখতে পাচ্ছি। আচ্ছা হইছে ডেল্টা, সমস্যা নাই, এটা ডেল্টা না আসলে, কারণ এটা আমরা সলভ করতে পারবো। এই যে এই 2 আর 2, এই 2 আর 2 তো সিরিজ। কেন সিরিজ? কারণ এই 2 এর ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট যায় সেটা এই 2 এর ভিতর দিয়ে যাবেই, কারণ এদের মাঝখানে আর অন্য কিছু নাই, না আছে কোনো ব্যাটারি না আছে ব্রাঞ্চিং, তাই এই দুই সিরিজ, এই দুইটা সিরিজ। তাহলে এই দুইটা যদি সিরিজ হয় তাইলে দেখো তুমি এই ছবিটাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করে আঁকতে পারো কি না। এই যে উপরের 2 আর 2 এদেরকে তুমি উঠায় ফেলো, 2 আর 2 সিরিজ হয়ে কত হয় 4। তাহলে এবি এর মধ্যে আমরা 2 আর 2 সিরিজ করে একটা পাইলাম 4। এখন এবি এর মধ্যে এই 4ও আছে এই 4ও আছে, তাহলে এরা তো প্যারালাল। 4 আর 4 কে প্যারালাল করে তুমি কি লিখতে পারবা আমাকে একটু বলো। 4 আর 4 কে প্যারালাল করছো, দুইটাই তো 4, সেম সেম জিনিস। সেম সেম জিনিস কয়টা আছে, দুইটা, তাহলে 2 দিয়ে ভাগ দিব, তাহলে 4/2 হয়ে যাবে 2। এখন সবগুলা সিরিজ দেখতে পাচ্ছি না, 2 2 2 সিরিজ, তাহলে হচ্ছে সি থেকে ডি পর্যন্ত 2 2 2 যোগ করলে 6 হয়। তাহলে সি আর ডি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 6, সি ডি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 6। তাহলে আর সিডি সেটা হচ্ছে 6 ওহম, আর সিডি 6 ওহম। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে আর এবি কত হবে, আর এবি, আর এবি, তাহলে এটা আমি পরের পেজে করি চলো। আর সিডি বুঝছো কিনা আগে সেটা বলো। সি থেকে ডি তে যাইতে গেলে সি এ বি ডি পথে যাওয়া যায়, সি এ ই বি ডি পথে যাওয়া যায়, কিন্তু এফ এ যাওয়া লাগে না, তাইলে ই থেকে এফ বাদ। আচ্ছা এ ই দিয়ে যেই কারেন্ট যাবে সেইটা ইএফ আর ইবি তে ভাগ হয়ে যাবে কিনা? এ ই তে যেই কারেন্ট যাবে না, কারণ ইএফ এ কোনো কারেন্ট যায় না, ইএফ এ কারেন্ট শূন্য। কারেন্ট, ও এটা আগের পেজে লিখলে ভালো হবে।
কারেন্ট জিরো, ডিসকানেক্টেড না, জিরো। এটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম। আচ্ছা, এবার আমরা আর এ বি বের করি, দেখি কার কারটা হইছে। এই আর এ বি এখন তোমাদের পারার কথা, যে পারবা তাকে আজকে আরো 1 পয়েন্ট দেওয়া হবে। তাহলে আর এ বি, আচ্ছা আমার এ থেকে বি তে যাইতে গেলে, এই যে আমি যদি চিন্তা করি, এ থেকে বি তে আমি এই যে এ বি ডিরেক্টলি যাইতে পারি, অথবা এ ই বি এইভাবে যাইতে পারি। আমার কি এফ এ যাওয়ার দরকার আছে? না। আমার কি সি তে যাওয়ার দরকার আছে? না। এমন কি আমার কি ডি তে যাওয়ার দরকার আছে? না। তাহলে এ থেকে বি এর জন্য এই তিনটাই যথেষ্ট, এ বি অথবা এ ই বি। তাহলে এই তিনটাই বাদ। তাহলে যে সি, এই ডি কিংবা এই এফ, এগুলোর সাথে থাকা রেজিস্ট্যান্স গুলা বাদ, 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 ওগুলাতে কোনো কারেন্ট যাবেও না। শুধু এ আর বি তে যদি আমরা ব্যাটারি লাগাই, এ বি এর মধ্যে তুল্য রোধ মানে কি, এ আর বি এর মধ্যে ব্যাটারি লাগাইলে কতটুকু কারেন্টের ভিতর দিয়ে যাবে সেটা বুঝার একটা উপায়। তাইলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করার জন্য আমার ছবিটা হয়ে যাবে এরকম। এটা হচ্ছে 2, এটা 2, এটা 2, এটা এ, এটা বি। দেখতেই পাচ্ছি এই 2 আর এই 2 সিরিজ। তাহলে 2 2 সিরিজ করে কত হয়? 2 2 সিরিজ, ও আচ্ছা নিচেরটা 4 না, এটা তো 2 না, এটা নিচেরটা 4। তাহলে এই যে এটা 4। তাহলে এই 2 2 সিরিজ করে কত হয়? 4। আর অলরেডি এ আর বি এর মধ্যে আরেকটা কি ছিল? 4। তাহলে 4 4 প্যারালাল করে কত হয়? 2। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 2 ওহম। এটাই অ্যান্সার। তাহলে 2 যাদের যাদের আসছে তাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এ ডি কে জানি বের করছো সৌরভ না? এ ডি বের করছো, এ ডি কত বলছো দেখি তো। এ ডি, এ আর এ ডি যদি চিন্তা করি তাহলে সি বাদ এফ বাদ। এদিকে হচ্ছে 2 2 4, 4 4 প্যারালাল করলে 2, 2 এর 2 এ 4 না সৌরভ। আর এডি কিন্তু শুধু 4 আসতেছে। আর এডি, তাহলে একটা এক্সট্রা বলে রাখলাম, আর এডি, এডি হচ্ছে 4 আসতেছে, মিলাই নিও। তাহলে যাদের 2 আসছে তারা পয়েন্ট পাইছো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2, এ বি হচ্ছে 2। এবার হচ্ছে বিন্দু পাতন পদ্ধতি। বিন্দু পদ্ধতিটা কি বলি, বা এই যে আমি একটা সার্কিট আঁকি, দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে এ, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, শর্ট সার্কিটটা বইলা আসলে ভালো হইতো। শর্ট সার্কিটটা কি এর পরে রাখছি? আগে শর্ট সার্কিটটা বইলা আসি, তারপরে বিন্দুটাতে আসি। ওকে, শর্ট সার্কিট, দেখো সবাই খেয়াল করো। রেজিস্ট্যান্স R1, R2, R3, R4। তো এইখানে তুল্য রোধ কত? যদি এ আর বি এর মধ্যে তুল্য রোধ বলে, তাহলে হচ্ছে আর এ বি ইকুয়ালস R1, R2, R3, R4 অ্যাড করে দিলেই হয়ে যাবে। হোয়াট ইফ আমি হচ্ছে এইটাকেই, দেখো, যে কোনো দুইটা পয়েন্ট শর্ট করে দিলাম। এই যে 2 থেকে 3 পর্যন্ত শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়া মানে কি? শর্ট করে দেওয়া মানে হচ্ছে যে এদিক দিয়ে যে কারেন্ট আসলো, তখন হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত ডিরেক্টলি কারেন্ট চলে যাবে। কারেন্টটা ডিরেক্টলি চলে যাবে, তাই না? তাহলে কারেন্টটা যদি ডিরেক্টলি চলে যায়, তাহলে এই R2 আর R3 এর ভিতর দিয়ে যাবে না। এই বিহেভিয়ারের কারণ কি? এই বিহেভিয়ারের কারণ হচ্ছে যে ওর ভিতর দিয়ে, তুমি যদি চিন্তা করো এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তো বিভব পতন হয় না, তাই না? রেজিস্ট্যান্স নাই তো, তাহলে এই বিভব আর এই বিভব একই। তো এই R2 আর R3 এর দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য নাই, তাহলে এদের ভিতর দিয়ে কোন দুঃখে কারেন্ট যাবে? এটা হচ্ছে একটা ওয়ে অফ থিঙ্কিং। আরেকটা ওয়ে অফ থিঙ্কিং হচ্ছে কারেন্ট এখানে এসে যে দুইটা রাস্তা পাচ্ছে, এখানে বাধা আছে এখানে নাই, তাহলে বাধা দিয়ে কারেন্ট যাবে না, শুধু বাধাহীন রাস্তাটা দিয়ে যাবে। কারেন্ট কি করে? যেই রাস্তায় বাধা কম সেই রাস্তায় বেশি যায়, যেই রাস্তায় বাধা বেশি সেই রাস্তায় হচ্ছে কারেন্ট কম যায়। দেখুন এই দুটার মধ্যে একটা রাস্তায় বাধা নাই, তাহলে ওখানেই পুরোপুরি কারেন্টটা চলে যাবে, এরকম। সো এইভাবে চিন্তা করা যায়। তাহলে এই দুইটা কিন্তু বাতিল। তাহলে যারা শর্ট হয়ে গেল ওরা হচ্ছে
আমাদের সার্কিট থেকে বাতিল। তাহলে এখন নতুন সার্কিট আঁকা যাবে এইভাবে যে R1 তারপরে হচ্ছে ডিরেক্টলি R4। তাইলে আর এ বি যেটা হবে আর এ বি যেটা হবে সেটা হচ্ছে R1 আর R4 এর যোগফল। তো এটাকে আমরা বলতেছি যে শর্ট সার্কিট যদি আমরা করি তাইলে এরকম হয়। এখন শর্ট সার্কিটওয়ালা অনেক সার্কিট আছে যেগুলোতে রেজিস্ট্যান্স পুরোপুরি বাতিল হয়ে যায় না, সেইটা আমরা কিভাবে করি? তো এই জন্য হচ্ছে বিন্দুপাতন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এখানে রেজিস্ট্যান্স আছে R1, R2, R3। তো অনেকে বলতে পারো যে ভাইয়া এটা তো হচ্ছে খুব সহজ, R1, R2, R3 যোগ করলেই আর এ মানে আর এ বি, যেটা এ আর বি এর মধ্যে তুল্য রোধ আমরা পেয়ে যাব। দ্যাট ইজ ট্রু। আচ্ছা, কারেন্ট শর্ট সার্কিট বুঝে বাট সিডি এর ক্ষেত্রে ই পাথ অ্যাভয়েড করলো না কেন? এটা কি আগেরটার কথা বলছো? এই যে এইটা সিডি এর ক্ষেত্রে ই পাথ অ্যাভয়েড করলো না কেন? কারণ এইখানে এই 4 ওহমের সাথে এই 4 ওহম প্যারালাল। তাইলে এই এ আর বি এর যেই বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যকে 4 দিয়ে ভাগ করলে যতটুকু কারেন্ট হয় সেটা এদিক দিয়ে যাবে। আর সেই বিভব পার্থক্যকে এই যে উপরের 4 দিয়ে ভাগ করলে করলে যত হয় সেটা এদিক দিয়ে যাবে। দুইটাই কারেন্ট চলাচলের জন্য ভ্যালিড রাস্তা। তো এখন উপরে যদি 4 না হয় রেজিস্ট্যান্স 6 হইতো, তাহলে ওটার ভিতর দিয়ে কম যাইতো, এটার ভিতর দিয়ে বেশি যাইতো, বাট যাইতে তো পারতেছে। আর এইখানে যেটা হইছে, এখানে তো কোনো রেজিস্ট্যান্সই নাই, তাইলে পুরা কারেন্টটাই এদিক দিয়ে যাবে, এটাকেই শর্ট সার্কিট বলে। ওটা তো শর্ট না, ওখানে রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এটা তো আর এ বি সহজ, এই তিনটা যোগ করলেই হয়। কিন্তু আমি যদি এখন এইরকম করি, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, আমি এটা 3 ভাবে দেখাই। এই সার্কিটটাকেই আমি একটু এখানে নিয়ে আসি। এখন কেউ যদি বলে আর এ বি কত, আর এ বি সহজ জিনিস, একটাই রাস্তা, তাহলে হচ্ছে R1, R2, R3। এরপর কেউ এখানে একটা জায়গায় শর্ট করলো। কোন জায়গায়? এই এ থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে শর্ট করে দিলাম। আচ্ছা, শর্ট করে দিলে কি হইলো? দেখো বিন্দুপাতন পদ্ধতিটা এখানে কাজে আসতেছে। সেটা হচ্ছে শর্ট করা মানে এই যে এইটা এ, এখান থেকে ডিরেক্টলি তার কানেক্টেড না এই পয়েন্টটা, তাহলে এইটাও হবে এ। আচ্ছা, এইখান থেকে ডিরেক্টলি তার কানেক্টেড, তাহলে এইটাও হবে এ। তাইলে এই এর ভোল্টেজ যত, এই এর ভোল্টেজ তো ততই। তাইলে R1 আর R2 এর দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য নাই, এদিকেও ভিএ এদিকেও ভিএ। তো একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি 0 হয়, দ্যাট মিন্স ওইটার ভিতর দিয়ে কারেন্টও কি 0। তাহলে এই রাস্তায় কোনো কারেন্ট যাবে না, দ্যাট মিন্স এইটা আসলে সার্কিটের মধ্যে নাই। তাইলে কারেন্টটা কোত্থেকে কই যাচ্ছে? কারেন্টটা এদিক দিয়ে এসে এটার ভিতর দিয়ে যাচ্ছে, R3 আছে শুধু। তার মানে এখন কেউ যদি বলে যে আর এ বি কত, আর এ বি, সেটা সিম্পলি এই যে এই দুটো বাদ দিয়ে দিবা, এটা বাদ, এটা বাদ, তাহলে এই দুটো বাদ দিয়ে দিলে কি হয়? R3, আর কিছু না। কিন্তু এই সার্কিটটাকে আমরা ফার্দার আরেক স্টেপ আগায় নিতে পারবো। সে কি রকম? এই দেখো, আমরা এইখান থেকে তো এই পর্যন্ত একটা কি করছি, শর্ট করছি। এইখান থেকে এইখানে আরেকটা শর্ট করব। আর এই যে এই কাস্তের মতো চিহ্নটা দেওয়ার মানে কি? মানে হচ্ছে এই তারটা ওই তারের উপর দিয়ে চলে গেছে, টাচ করে নাই। তাইলে এখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বলবো? আসো বিন্দুপাতন করি। এইটা এ বিন্দু, তাইলে এটাও এ বিন্দু। যেহেতু রেজিস্ট্যান্স পার হয় নাই এখনো, তাহলে এই যে এটা এ বিন্দু হইলে এটাও কি ডিরেক্টলি এ বিন্দুই। আর এই যে এইখানে দেখো এটা কি বি বিন্দু, তাহলে এটাও কি হবে বি বিন্দু। আর এই বি বিন্দু ডিরেক্টলি এইখানে চলে গেছে, তাহলে এটাও বি বিন্দু। নরমালি যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত আমাকে বাধ্য হয়ে কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাইতেই হবে, ততক্ষণ পর্যন্ত আমি একই পয়েন্ট রাখবো। যখনই কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাব, তখন হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট দিব। সামনে এরকম আরো দেখতেছি আমরা। আপাতত দেখো, যেমন এইখান থেকে এই পর্যন্ত যাইতে রেজিস্ট্যান্স পার হইতে হয় নাই, তাই এটা এ। আবার এখান থেকে এই পর্যন্ত যাইতে রেজিস্ট্যান্স পার হইতে হয় নাই, তাই এটাও এ। কিন্তু এই দেখো এইখান থেকে এই পর্যন্ত যাইতে রেজিস্ট্যান্স পার হইতে হয়, তাই দেখো অটোমেটিক এটা আলাদা বিন্দু হয়ে গেছে। তো এখানে বি ছিল, এটা বি, এটাও কি হবে বি।
তাহলে এইরকম কেসে আমার মাল্টিপল জায়গায় এ আর বি চলে আসলো না? তাহলে এটার সমাধান কি? এটার সমাধান আমরা এইভাবে করি যে মাল্টিপল জায়গায় যে এ আর বি চলে আসছে, সবগুলা এ কে একত্র করে একটা পয়েন্ট দিব এ, সবগুলা বি কে একত্র করে একটা পয়েন্ট দিব বি। তাহলে এই যে এই বি 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 এটা দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, এই এ এ এ এটা দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। এইবার একটা একটা করে রেজিস্ট্যান্সে আসো। আমার আর ওয়ান রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে? আর ওয়ান কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। আচ্ছা, এ আর বি এর মধ্যে আমি আর ওয়ান লিখলাম। আর টু এ এবং বি এর মধ্যে, তাহলে আর টু এ এবং বি এর মধ্যে আঁকলাম। আর থ্রি এ এবং বি এর মধ্যে, তাহলে আর থ্রি আমরা এ এবং বি এর মধ্যে আঁকলাম। তাহলে এখন এই চিত্র দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওরা পরস্পর প্যারালাল। তাইলে কেউ যদি এখন বলে যে আর এ বি কত, তাইলে বলবো আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল আর থ্রি। এটা হচ্ছে প্যারালালের চিহ্ন। বা তুমি ফুল ফর্মুলাটাই লিখতে পারো, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি হোল ইনভার্স, এইভাবেও তুমি লিখতে পারো। ওকে, তাহলে এরা হচ্ছে প্যারালাল। আচ্ছা, পটেনশিয়াল ডিফারেন্স না হয় দেন হাউ ইজ শর্ট সার্কিট পসিবল, এটা হচ্ছে আয়েশা জিজ্ঞেস করছিল। কিচ্ছু না, তুমি হচ্ছে এখানে একটা তার লাগাবা, ওই তারের অন্য মাথা নিয়ে এখানে লাগাই দিবা, এটাই শর্ট সার্কিট। তাহলে এখানে হচ্ছে পটেনশিয়াল ড্রপ হয় না। এখন ড্রপ না হইলে তুমি যদি চিন্তা করো আচ্ছা পটেনশিয়াল ড্রপ হয় না, তাহলে এখানে হচ্ছে কারেন্ট যায় কিভাবে? কেন, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে আছে, এই দুই প্রান্ত আমি ব্যাটারির সাথে লাগাইছি। তাহলে এটা যদি এটার থেকে আলাদা পটেনশিয়ালে থাকে, তাহলে সেটার জন্যই কারেন্ট ফ্লো হবে। কিন্তু এই যে শর্টের মধ্যে পটেনশিয়াল ড্রপ হবে না, বাট এটার ভিতর দিয়ে কারেন্ট কিন্তু ঠিকই যাচ্ছে, পটেনশিয়াল ড্রপ হবে না। তাহলে পুরো কারেন্ট এটার ভিতর দিয়ে যাচ্ছে। যেহেতু পটেনশিয়াল ড্রপ নাই, তাইলে এইটার ভিতর দিয়ে তো কোনো কারেন্ট যাইতে পারে না, কারণ এখানে যদি কারেন্ট যায় তাহলে পটেনশিয়াল ড্রপ আছে, সেই কারেন্ট ইনটু আর টু প্লাস কারেন্ট ইনটু আর থ্রি, এতটুকু ড্রপ হওয়ার কথা। বাট আমি তো দেখতেছি ড্রপ নাই, তার মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্টও নাই। নেক্সট চলো আমরা এখানে তুল্য রোধটা বের করি। তাহলে এইটা দেখে একটু বিদঘুটে লাগবে, বাট দেখবা আমরা অনেক সহজে এটা করতে পারবো। কিভাবে? এই যে এইটা আমাদের এ বিন্দু, তাহলে এটা যদি এ হয়, তাহলে এখান থেকে ডিরেক্টলি এখানে আসছে, এটা কি এ। তাহলে এই যে এখানে আসছে, এটাও কি এ। ডিরেক্টলি যতক্ষণ যাইতে পারবো এ। এইখান থেকে এখানে আসছে, এটাও কি এ। এটা কি এ। এটা কি এ। এই তো এগুলো সব হচ্ছে আমাদের এ বিন্দু। আচ্ছা, এ থেকে একটা রেজিস্ট্যান্স পার হয়ে আমাকে এই পয়েন্টে আসতে হয়। তাইলে এটা কি আমার এ বিন্দু দিলে হবে নাকি অন্য কোনো বিন্দু দিতে হবে? অন্য কোনো বিন্দু, বাট আপাতত এখনো দিচ্ছি না, দরকার না পড়লে দিব না। তাহলে আপাতত এ যতগুলা দেওয়া সম্ভব দিয়ে ফেলছি। এইবার বি তে আসি, এই যে এটা বি, তাহলে এই পয়েন্টটা কি হবে? বি। এই পয়েন্টটা কি হবে? বি। এই পয়েন্ট কি হবে? বি। এই পয়েন্ট কি হবে? বি। এটা কি হবে? বি। তাহলে এগুলো সব বি বিন্দু। এখন দেখো রেজিস্ট্যান্স গুলাকে তুমি এ আর বি এই দুইটার মধ্যে সুন্দর করে সাজাইতে পারো কিনা। সবগুলা এ কে রিপ্রেজেন্ট করে একটা বিন্দু নিলাম, সবগুলা বি কে রিপ্রেজেন্ট করে একটা বিন্দু নিলাম। তাইলে আমরা একটা একটা করে আসি। এই যে উপরের দুই আর দুই, এই যে দুই আর দুই, এরা এ আর বি এদের মধ্যে আছে, এক প্রান্তে এ এক প্রান্তে বি। তাইলে এই যে এই এ থেকে এই বি পর্যন্ত দুই আর দুই নিয়ে দিলাম, এই যে দুই আর দুই। তারপর হচ্ছে চার, চার আছে এ আর বি এর মধ্যে, তাহলে এই যে চার, এটাকে এ আর বি এর মধ্যে আঁকলাম। তারপরে আছে এখানে আরেকটা চার, এটার এক প্রান্তে বি এক প্রান্তে এ, তাহলে আমরা হচ্ছে এই যে এই চার এখানে আঁকলাম। তারপরে আছে আমাদের এই যে এই নিচেরটা, না এই যে এই চার আছে, এই চার, এই যে এই চার, এই চার এ এবং বি এর মধ্যে, তাহলে এখানে আরো একটা চার এ এবং বি এর মধ্যে আসলো। নিচে আরেকটা এই যে দুই আর দুই, দুই আর দুই, তাহলে এই দুই আর দুই, এই যে দুই আর দুই এ এবং বি এর মধ্যে, এরকম আসলো না? তাহলে আমাদের এইভাবে এটাকে রিড্র করে নিতে হইলো। এইটাকে এখন আমি ফার্দার সিম্পলিফাই করতে পারি। কেমনে? দেখো, এটাকে সিম্পলিফাই করতে গেলে আমার খেয়াল করতে হবে এই দুই আর এই দুই এরা তো সিরিজ, এদেরকে উঠায় ফেলি। উঠায় ফেলে এখানে একটা সিম্পল দুই দুই সিরিজ করলে চার হয়। নিচের যে দুই আর দুই এদেরকেও আমি উঠায় ফেলি, এদেরকে উঠায় ফেললে আমি এখানে একটা সিঙ্গেল চার দিয়ে দিতে পারি। এই যে সিঙ্গেল একটা চার দিয়ে দিলাম।
তাহলে এরকম হইলো। এখন 1 2 3 4 5, এই 5টা চার প্যারালাল। 5টা চারকে প্যারালাল করলে কত হয়? সবগুলো চার তো সমান সমান। কয়টা আছে? 5টা, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 4/5। তাহলে এ বি, কারণ সমান সমান না, যতগুলো সমান সমানকে ইনভার্স করে যোগ করে ইনভার্স করবা তত দিয়ে ভাগ হয়। ওকে, তো এখন এইখানে তুমি যদি সি পয়েন্ট দিতাও বা এখানে ডি পয়েন্ট দিতাও, এটা কিছু মিন করতো না, কারণ এই দুইটা তো সিরিজ হয়ে একটা হয়ে গেছে। তাহলে আর ওই পয়েন্টটা তোমার কাজে লাগতেছিল না, এই জন্য দেইও নাই। তাহলে আমরা আর এ বি এখানে বের করতে পারছি। ঠিক আছে, তাহলে 4/5 আমরা আর এ বি বের করতে পারছি। আচ্ছা, এখানে আর এ বি আর এসি এটা বের করতে বলছে। তাহলে প্রথমে হচ্ছে আর এ বি এটা বের করি। তাহলে এ আর বি, তাহলে এইখানে আমাদেরকে দেখতে হবে যে শর্ট সার্কিট গুলা কোথায় কোথায়। আসো একটু দেখি। এইটা যদি এ বিন্দু হয় তাহলে এইটা কি? এ বিন্দু। এটা তো একই, তাহলে এটাও কি হবে? এ বিন্দু। এই যে এইটা, এটাও কি হবে? এ বিন্দু। এই যে এইটা, এটাও কি হবে? এ বিন্দু। এটা কি হবে? এ বিন্দু। ও আচ্ছা, তার মানে এ আর বি একই বিন্দু। এ আর বি একই বিন্দু, তাই না? পুরো রিম জুড়ে আমরা ঘুরে আসছি। তাহলে এ আর বি যদি একই বিন্দু হয়, তাহলে হচ্ছে আর এ বি 0 ওহম, কারণ এ আর বি একই বিন্দু। কিন্তু নিচেরটাই বলছে আর এ সি কত? আর এ সি, তাহলে তুমি দেখো সি কোথায় আছে? কেন্দ্রে। তাহলে এই যে 1 ওহম কার মধ্যে আছে? এ এবং সি এর মধ্যে। 2 কার মধ্যে? এ এবং সি এর মধ্যে। 3 কার মধ্যে? এ এবং সি এর মধ্যে। এই 4 কার মধ্যে? এ এবং সি এর মধ্যে। তাহলে সবগুলাই এ এবং সি এর মধ্যে হচ্ছে। তাহলে আর এ সি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো এ এবং সি এর মধ্যেই হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে 2 ওহম, তারপরে হচ্ছে 3 ওহম, তারপরে হচ্ছে 4 ওহম। এরা সবাই এ এবং সি এর মধ্যেই আছে। তাহলে এ সি এর মধ্যে 1 2 3 4 ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দাও। 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 হোল ইনভার্স। তাহলে 12/25 আসে, অর্থাৎ 0.48। 0.48। তাহলে যাদের 0.48 মিলছে তাদেরকে 1 নাম্বার দাও নিজেরা। 0.48, 0.48 ওহম। হ্যাঁ, এই যে নাবিল বলছে যে ভাই এটা তো ক্লাস 10এই করছি সব জিনিস, ভেরি গুড। তাহলে এটা 0.48, 0.48। আমাদের শেষ হয় নাই কিন্তু, আরো জিনিস আছে। 0.48 এইটা। আচ্ছা ঠিক আছে, সামনে আগাই। এইটা দেখো, এইখানেও আমাদেরকে কি করতে হবে? নোডিং বা পয়েন্ট দিয়ে নিতে হবে। সবাই ভালো করে তাকাও। আমরা এখানে এ দিলাম, আর এখানে এ থেকে পার হইতে হয়েছে আমাকে, তাহলে তো এ দিতে পারবো না, অন্য কিছু দিতে হবে। এ থেকে যেহেতু রেজিস্ট্যান্স পার হইতে হয়েছে, কিন্তু ওইখানে অলরেডি বি একটা পয়েন্ট ক্যাপচার করে বসে আছে, তাহলে তো আমি বি দিতে পারবো না, কারণ বি তো নামটা টেকেন। তাহলে এ আছে, একটা রেজিস্ট্যান্স পার হয়েছে, ভিন্ন নাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম সি। সি যেহেতু দিছি, এটা ডিরেক্টলি একটা তার দিয়ে এইখানে চলে আসে, তাহলে এইটাও সি। আচ্ছা, সি থেকে আমরা একটা রেজিস্ট্যান্স পার হয়ে এইখানে আসছি, তাহলে সি থেকে একটা রেজিস্ট্যান্স পার হয়ে যেহেতু এইখানে আসছি, তাহলে এটাকে আর সি দেওয়া যাবে না, তাহলে এটাকে দিতে হবে ডি। ডি থেকে ডিরেক্টলি একটা আমরা তার দিয়ে এখানে চলে আসছি, তাহলে এটাও সেম ডি। একটা রেজিস্ট্যান্স পার হয়েছি, অন্য নাম তো দেওয়াই আছে বি। তাহলে আমরা এ বি সি ডি চারটা আলাদা পয়েন্ট পাচ্ছি। এ আর বি দুই প্রান্তে, মাঝখানে সি দুইবার, ডি দুইবার। তাহলে এ এখানে দিলাম, বি এখানে দিলাম। সি পয়েন্টটা হচ্ছে এইটা, ডি পয়েন্টটা হচ্ছে এটা, মাঝের পয়েন্টগুলা। তাহলে এটা পয়েন্ট এ, এটা সি, এটা ডি, এটা বি, এই যে বিন্দুগুলো দিয়ে নিলাম। আর 1 এ আর সি এর মধ্যে, তাহলে এ আর সি এর মধ্যে আর 1 কে দিয়ে দিলাম। আর 2 সি ডি এর মধ্যে, তাহলে আর 2 আমরা সি এবং ডি এর মধ্যে এঁকে ফেললাম। আর 3 সি এবং ডি এর মধ্যে,
তাহলে R3 আমরা সি এবং ডি এর মধ্যে এঁকে ফেললাম। R4 সি ডি এর মধ্যে, তাহলে আমরা R4 সি এবং ডি এর মধ্যে এঁকে ফেললাম। R5 ডি এবং বি এর মধ্যে, তাহলে ডি এবং বি এর মধ্যে R5 আমরা এঁকে ফেললাম। তাহলে দেখে যেটা বোঝা যাচ্ছে যে R2 3 4 প্যারালাল করে দুই পাশে R1 এবং R5 এর সাথে সিরিজ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে হচ্ছে R1 আর এখানে R2 3 4 এর বদলে R P আর R5 এর জায়গায় R5। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, তোমাকে যদি এই সার্কিটে কেউ জিজ্ঞেস করতো যে আচ্ছা R1 আর R5 কি সিরিজ, তুমি কি অ্যান্সার দিতা? তুমি এইটা দেখেও বলতে পারতা এদিক দিয়ে যদি কোনো কারেন্ট ঢুকে তাহলে ও যাই করুক নাই করুক, ভাগ হয়ে যাক যাই করুক, আবার একত্র হয়ে R5 দিয়েই তো বেরোইতে হবে। তাহলে R1 আর R5 এর কারেন্ট কিন্তু সেম সেম। তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু সিরিজে ছিল আগে থেকেই, R1 আর R5। আর মাঝখানে হচ্ছে এই R2 R3 R4 মিলে প্যারালাল হয়ে RP হয়েছে। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ আর বি এর মধ্যে যদি চিন্তা করো, আর এ বি, সেটা হবে হচ্ছে R1 প্লাস RP প্লাস R5, যেখানে RP ইকুয়ালস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 হোল ইনভার্স, কারণ R2 R3 R4 প্যারালালি ছিল, RP গঠন করছে এইটা। আচ্ছা, ভ্যালু দিয়ে তো দিলে তো দেওয়াই যায়, ভ্যালু দিলে এই তিনটাকে প্যারালাল করবা, দুই পাশে এটা যোগ করবা, তাইলে হয়ে যাবে। এখানে আর এবি তো জিরো না, এখানে আর এবি জিরো না। ও আচ্ছা, আগের মেথডটা। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা ইজি। এটা আসলে আগের অঙ্কটাই। আগে এই যে এই তুমি হচ্ছে এ আর বি বাদ দাও, তাহলে ভিতরে যেটা থাকে এইটা, এইটা আর হচ্ছে ওই যে আমি যেটা এঁকে দিছিলাম, এই যে এইটা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন এইটা তোমরা আজকেই বুঝতে পারবা কিনা আই ডোন্ট নো। এইটা একটু দেখো। আচ্ছা, এখানে বলা হয়েছে আর এ বি, এটা কত? আর এ বি এটা কত? এইটা কত তোমাকে বের করতে হবে। আচ্ছা, আজকে আরো অনেকগুলো ছিল, যাই হোক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা আরো দুই একদিন পড়বো, অসুবিধা নাই। এইটা একটু দেখাই আর এইটা একটু দেখাই। কিউব সার্কিটের একটা পার্ট দেখাবো, কিউব সার্কিটের হচ্ছে আরো দুইটা পার্ট আছে, ওই দুইটা দেখাবো না, ওই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তারপরে ল্যাডার সার্কিট আছে, তারপরে ওয়াই ডেল্টা আছে, এগুলো পরে করব আমরা, অসুবিধা নেই। একদিনে বেশি তাড়াহুড়া করার দরকার নাই। আজকে আমরা এইটা ভালো মতো বুঝি, চলো এইটা আমরা ভালো মতো বুঝি, তাইলেই হবে। আর কিউবের একটা দেখবো, এইটা আর কিউব, আর কিছু না, তারপরে শেষ। এইখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এইটার ভ্যালু ধরে নাও আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর। তাহলে এতগুলো আর আমি এখানে লিখলাম না আর কি, জাস্ট এই অল্প কয়টা যে কয়টা লাগবে আমি সেই কয়টা লিখলাম, আর 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 অল্প কয়েকটা লিখলাম। হ্যাঁ, এই যে যে কয়টা আমার লাগবে আমি সেই কয়টা লিখলাম, বাকিগুলো আর লিখলাম না, সবগুলোর ভ্যালুই আর। তোমাকে বলছে এ এবং বি এর মাঝে তুল্য রোধ কত, এটা কিভাবে বের করবা? কিন্তু এখানে বলা আছে এইটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এইটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এইটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এবং রিপিটিটিভলি এইটাও এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এই জিনিসটার একটা নাম আছে, এই জিনিসটাকে, এই জিনিসটাকে বলে হচ্ছে ইনফাইনাইট মেশ, ইনফাইনাইট মেশ বা অসীম জালিকা। অসীম জালিকা, জালের মতো না এটা, ইনফাইনাইট মেশ বা অসীম জালিকা। তো এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এটা কে বের করতে পারবা? এ আর বি এর মধ্যে আমি যদি আমার এই যে ভোল্টমিটারটা ধরতাম, তাহলে এ আর বি এর মধ্যে এর তুল্য রোধ কত পাইতাম, এইটা তোমাদের কাছে জিজ্ঞাসা। তো অনেকে সিম্পল অ্যান্সার দিছো যে আর, না, কারণ এ আর বি থেকে কারেন্ট যাওয়ার রাস্তা শুধু এইটা না, অসীম তো, তাই না, এখানে তো শেষ না। তাহলে এ আর বি তে কারেন্ট এদিক দিয়েও যাইতে পারে, কারেন্ট এদিক দিয়েও যাইতে পারে,
কারেন্ট এই দিক দিয়েও যাইতে পারে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এইভাবে ঘুরে ঘুরে তো যাইতে পারে। তাহলে এ আর বি এর মাঝে আসলে তুল্য রোধ কত, এটা জানতে হবে। তো অনেকে বলছে আবার শূন্য, না পুরোপুরি শূন্যও না। দেখো, এটা বের করার মারাত্মক একটা বুদ্ধিদীপ্ত উপায় আছে, সেটাকে বলে সুপারপজিশন। এটা একটু বলি, তুমি খেয়াল করো আগে। যেহেতু এটা অসীম জালিকা, তাহলে একটু চিন্তা করো তো। ধরা যাক আমরা একটা তার নিলাম, হ্যাঁ, আমরা এই যে এই তারটা নিলাম, এই তারটা আমি মোটা করে আঁকি একটু। এই তারটা আমরা এইখানে কানেক্ট করলাম, কোথায়, এ বিন্দুতে। এ বিন্দুতে কানেক্ট করে আমরা এটার ভিতর দিয়ে আই কারেন্ট পুশ করলাম। ইনজেকশন যেরকম পুশ করে না, ঠিক তেমনি আই কারেন্ট পুশ করলাম। তাহলে আই কারেন্ট পুশ করলে এই আই কারেন্ট দেখতেছে এখানে এসে, এই বিন্দুতে যেই তার লাগাইছি, এখানে এসে দেখতেছে আরে চারদিকে সবই একরকম। সবই যদি একরকম হয়, ডানে বামে উপরে নিচে সে একরকম দেখতেছে, তাহলে চারদিকে কারেন্টটা সমানভাবে যাবে। তাইলে এইদিকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটার ভ্যালু হচ্ছে I/4। এইদিকে একটা কারেন্ট যাবে I/4, এইদিকে একটা কারেন্ট যাবে I/4, এইদিকে একটা কারেন্ট যাবে I/4। তো আমার যেহেতু খালি এ থেকে বি তে কাজ, তাই আমি এটার ভ্যালু লিখলাম খালি, বাকিগুলা লিখলাম না। তাহলে I/4। এইবার অন্য আরেকটা কথা চিন্তা করো, এই চিন্তা এটুক পর্যন্ত রেখে দাও। আমরা বি বিন্দুতে আরেকটা তার লাগাইলাম। এই তার লাগায়ে ইনজেকশন দিয়ে বা সিরিঞ্জ দিয়ে যেরকম পানি টেনে নেওয়া যায়, তো আমি এইখান থেকে হচ্ছে আই কারেন্ট টেনে বের করলাম। এটা আলাদা, কিন্তু আগেরটার তুলনায় আলাদাভাবে এটা করছি। তাহলে আমি এখান থেকে আই কারেন্ট টেনে বের করলাম। তাহলে এটা যেহেতু অসীম জালিকা, তাহলে সব দিক থেকে সমান কারেন্ট এসে এদিক দিয়ে আমাকে আই কারেন্ট বের করতে হেল্প করবে। তাইলে আমি বলতে পারবো যে ও আচ্ছা, তাহলে এদিক থেকে I/4 আসবে, এই দিক থেকে হচ্ছে I/4 আসবে, এই দিক থেকে হচ্ছে I/4 আসবে, কারেন্টের ভ্যালুটা লিখলাম না, এদিক থেকে I/4 আসবে। তাইলে আমরা যদি এদিক থেকে আই কারেন্ট বের করি, তাহলে চার দিক থেকে হচ্ছে চারটা I/4 এসে মূল আই হয়ে এদিক দিয়ে বের হবে। এখন হোয়াট ইফ দুইটা ঘটনাই আমি একসাথে ঘটাইলাম, কিভাবে? আমরা এই এ আর বি এর সাথে ব্যাটারি কানেক্ট করছি, যাতে ব্যাটারি থেকে আই কারেন্ট এদিকে এসে এদিক দিয়ে আই কারেন্ট বের হয়ে আবার ব্যাটারিতে গিয়ে ঢুকে। তাহলে এই পুরা সার্কিটটাকে ব্যাটারির চোখে আমরা কেমন দেখব? পুরা সার্কিটটাকে আমরা সেই ব্যাটারির চোখে দেখব এইভাবে, এই যে ব্যাটারি প্লাস মাইনাস, এই এইখানে হচ্ছে এ বিন্দু, আর এইখানে হচ্ছে আমাদের বি বিন্দু। এই এদিক দিয়ে আই কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে হচ্ছে আই কারেন্ট বের হইছে। আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটার নাম দিলাম আর ইকিউ, বা আর এবি ধরতে পারি আমরা, আর ইকিউ বা ইকুইভ্যালেন্ট বা আর এবি, যেটাই লিখো কোনো সমস্যা নাই। তাহলে এরকম যদি হয়, তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এ আর বি দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য হচ্ছে আর এ বি ইন্টু কারেন্ট আই। তাহলে এইখানেও তো সিমিলার ঘটনাই ঘটতে হবে, নাইলে তো আর এটাকে আর এ বি বলতে পারবো না। তাহলে এইখানে দুই প্রান্তে বিভব পার্থক্য কত, আসো দেখি। এইখানে দেখা যাচ্ছে এ থেকে বি তে নীল কারেন্ট অনুযায়ী I/4 কারেন্ট যায়, আর হলুদ কারেন্ট অনুযায়ী I/4 কারেন্ট যায়, দুইটা একই দিকে। কোন দিকে? এ থেকে বি এর দিকে। তাহলে এই দুইটাকে যদি আমরা একত্র করি, তাহলে আমরা বলতে পারবো আর এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I/4 প্লাস I/4। তাহলে এইটাই হচ্ছে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দিবে। তাহলে I/4 যোগ করলে কত হয়? I/2। তাহলে I/2 আর এদিকে আই তুমি কেটে দাও, তাইলে হচ্ছে আর এ বি, এটার ভ্যালু আসতেছে কাটাকাটি করার পরে R/2। অর্থাৎ সেই ব্যাটারি দেখবে শুধু একটা R/2 রেজিস্ট্যান্স থাকলে যেই কারেন্ট যাইতো, এই পুরা মেশের এই পাশাপাশি দুইটা নোডে ব্যাটারি কানেক্ট করলে এক্স্যাক্টলি সেই একই কারেন্ট যাবে। এটা অনেকের গ্রাস্প করতে বা বিলিভ করতে একটু সময় লাগতে পারে, সময় নাও, জিনিসটা এইভাবেই হয়। এটা পরে আমরা আরো ব্যাখ্যা বিশ্লেষণ দিব, বা তুমি নিজেই বের করতে পারবা যে ভাইয়া কেন এরকম হইলো, তুমি নিজেই বের করতে পারবা। বাট আপাতত এইটুকু পর্যন্তই থাকবে। ওকে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R/2। এরকম ইনফিনিট মেশ শুধু স্কয়ার দিয়ে না, ত্রিভুজ দিয়েও কিন্তু সম্ভব, ষড়ভুজ দিয়েও কিন্তু সম্ভব, তাই না? তাহলে এরকম ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু দিতে পারে জিনিসটা। তাহলে ষড়ভুজ দিয়ে সম্ভব, ত্রিভুজ দিয়ে সম্ভব,
সেখানেও আমরা এইভাবে সেম মেথোডোলজি অ্যাপ্লাই করে করতে পারবো। আচ্ছা, সৌরভ বলতেছে যে কিউবের গুলা পরের ক্লাসে করাইতে। ওকে। আর রুসিব বলছো যে এই পার্টটা রিক্যাপ করতে। দেখো, আমরা তো ইকুইভ্যালেন্ট সার্কিট চাই, তাহলে এ বি এর মধ্যে বিভব পার্থক্য কত? এ থেকে বি তে দুইটা কারেন্ট যায়, I/4 I/4। তাহলে এ বি এ বিভব পার্থক্য হচ্ছে I/4 প্লাস I/4, যেহেতু একই দিকে যোগ করছি, I/4 প্লাস I/4 ইন্টু আর। এটা হচ্ছে এ বি এর বিভব পার্থক্য। আর যদি আমরা এই পুরা মেশের বদলে ইকুইভ্যালেন্ট আর এ বি বসাইতাম, তাহলে বিভব পার্থক্য কত? I ইন্টু আর এ বি। তাহলে I ইন্টু আর এ বি ইকুয়ালস আর ইন্টু I/4 প্লাস I/4। তাহলে আর এ বি হচ্ছে R/2, এটাই বলছি। অল শেপ ইনফিনিটি মেশে কি সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে কিনা? অলমোস্ট সেম, যদি ওই ইনফিনিট মেশটা সিমেট্রিক এবং রিপিটেবল হয়। সিমেট্রিক, রিপিটেবল। ঠিক আছে, তাইলে বলতেছো এগুলো পরে করাবো? আচ্ছা ঠিক আছে, যাও, এগুলো পরে করাবো। তাহলে সিমেট্রি পরে করাবো, কিউব পরে করাবো। কিউবের তিনটা আছে। তারপর হচ্ছে ল্যাডার আছে। ও, এটা ভুলে শর্ট সার্কিট আসছে, এটা হচ্ছে ল্যাডার সার্কিট। এগুলো কিন্তু সবই প্র্যাকটিক্যাল জিনিসপাতি। এগুলো সবই প্র্যাকটিক্যাল জিনিসপাতি। আর ওয়াই ডেল্টা, তাহলে এগুলো পরের ক্লাসের জন্য থাকুক, আমাদের একদিনে বেশি লোড নেওয়ার দরকার নাই, আমরা আস্তে আস্তে করি, কোনো অসুবিধা নাই। জুবাইর জিজ্ঞেস করছো যে ইনফিনিট মেশ কি ইম্পর্টেন্ট কিনা এইচএসসি এর জন্য। এটা খুব রেয়ারলি মাঝে মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষায় আসে, আদারওয়াইজ হচ্ছে খুব একটা আসতে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক, ওই যে পরের ক্লাস শুরু হবে, তো এই জন্য আমি একটু শেষ করে দিচ্ছি আজকে। ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সালাম। যাও না, যাও না, যাও না। ফাইনাল কাউন্ট দিতে হবে না? ফাইনাল কে কত পাইলে, আজকে হাই স্কোর আর কে জানতে হবে, তো নাম ঘোষণা করবো তো। তাহলে হাই স্কোরটা বলে যাও, কার সবচেয়ে বেশি স্কোর আসছে। আর হোমওয়ার্ক না হয় পরের দিনই দিব না, অসুবিধা নেই। স্কোরটা বলে যাও, কার ম্যাক্সিমাম স্কোর আসছে। সৌরভের আসছে 5, রুসিবের আসছে 8, নাবিলের আসছে 6, আর জুবাইর SW পরের দিন দিব, অসুবিধা নেই। আমরা একটু আস্তে ধীরেই আগাই। সানিয়ার আসছে 5, মিমের আসছে 6, নাবিল তো 5 বলছই, আনাসের 8 আসছে, আরশির 8 আসছে। আরশি এতক্ষণ চুপচাপ ছিলা। 8 আসছে। তারপর হচ্ছে জুবাইর 6, আর সানিয়ার 5 তো বলছি। তারপরে হচ্ছে সুহানুর রহমান, তোমার হচ্ছে 7। ভেরি গুড, তো ভালো তো। তার মানে প্রথম দিনেই আমরা হচ্ছে বেশ ভালো কিছু স্কোরার পেয়ে গেছি। তো এই ধারাটা বজায় রাখতে হবে। আর বাকি যাদের নাম আজকে পড়ি নাই বা হচ্ছে পার্টিসিপেট করো নাই, তাদেরকে নেক্সট দিন থেকে পার্টিসিপেট করব এই মানসিকতা নিয়ে ঢুকতে হবে। বিলিভ মি, তোমরা কয়েকটা ক্লাস জাস্ট হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, কইরা দেখো, দেখবা যে মানে বাকিদের সাথে তোমাদের একটা ভালো পার্থক্য তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অনেকেই আজকে 8 পাইছো, আমি একটু আবার চেক দেই। আরশি, আনাস আর হচ্ছে রুসিব, তিনজন আজকে হচ্ছে টপ স্কোরার। তোমরা তিনজন কে কোন কলেজে একবার বইলা যাও। এই যে আরশি, আনাস, রুসিব, তোমরা তিনজন কে কোন কলেজের? আচ্ছা, আনাস হচ্ছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল। তাহলে ডিআরএমসির পোলাপান ভালো বোঝা যাচ্ছে। গুড, ভেরি গুড। আরশি হচ্ছে সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ, গ্রেট, সিলেট থেকে। আর রুসিব হচ্ছে পিরোজপুর থেকে গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজ, ভেরি গুড। তাহলে তিনজনের নাম আর তিনজনের কলেজের নাম পড়লাম আমরা আজকে। বাকিদের গুলোও আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সামনে জানবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।